আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক সমিতির আয়োজনে হাবিবুর বিশ্বাস আলাপনের বিশেষ পর্বটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মুবাশশির শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের আলাপনের বিষয় নির্ধারিত হয়েছে বিদেশে উচ্চশিক্ষা ভাবনা। তো বিদেশে উচ্চশিক্ষা ভাবনা নিয়ে আজকে আমাদের আলাপনে যুক্ত হয়েছেন ডক্টর ওবায়দুল কালাম আজাদ ভাই। তিনি বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে রয়েছেন সাউথ কোরিয়ার কাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এছাড়াও তিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছেন আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং এমএসসি করেছেন এগ্রিকালচারাল হর্টিকালচার থেকে আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো ওনার আরেকটি বিশেষ পরিচয় রয়েছে, উনি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই, কৃতি শিক্ষার্থী, এগ্রিকালচার অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তো লাইভ আলাপনের শুরুতেই আমি আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের লাইভ আলাপনে যুক্ত হবার জন্য। তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি মুবাশশির, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভাবতাম যে হাজী দানেশের আমি স্টুডেন্ট, মনে মনে ফিল করতাম, কিন্তু আজকে যখন তুমি আমাকে ইনভাইট করেছো এখন মনে হচ্ছে সত্যি একটা হাজী দানেশ ইউনিভার্সিটির সাথে আমার একটা কানেকশন আছে এখন। তো তোমাকে অনেক ধন্যবাদ এবং হাজী দানেশের তোমার এই সাংবাদিক সমিতি আছে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আপনি আমাদের আলাপনে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি আজাদ ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধু দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়ায় এখন সময় রাত 11টা। তো এত রাতেও উনি না ঘুমিয়ে শুধুমাত্র আমাদের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তাদের যেন একটু হলেও হেল্প হয়, তো তাদের জন্য পরামর্শ সুলভ কিছু বলার জন্য আমাদের এই আলাপনে আজকে যুক্ত হয়েছেন। তো ভাইকে আবারও এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলেই আজকে আমাদের অতিথিকে যে কোনো প্রশ্ন করতে পারেন লাইভ চলাকালীন সময়ে কমেন্ট সেকশনে গিয়ে। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে লাইভ আলাপনের মূল বিষয়ে চলে যাচ্ছি। তো আজাদ ভাই, শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করব সেটা হলো, বিদেশি উচ্চ শিক্ষার ব্যাপারে অনেকেই আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে। আমি কোনো থিওরিটিক্যাল বা তাত্ত্বিক কোনো বিষয় জানতে চাইবো না যে কিভাবে কি করতে হয়, এগুলো গুগল করলে হয়তো আমরা অনেকেই পেতে পারি, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো একদম প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। আপনার জীবনের অভিজ্ঞতা কি, আপনি কিভাবে বিদেশি উচ্চশিক্ষায় গেলেন বা কেন গেলেন, এবং এই বিদেশি উচ্চশিক্ষায় যেতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? ধন্যবাদ মুবাশশির। তুমি জানো যে আমি এগ্রিকালচার ফোর্থ ব্যাচের স্টুডেন্ট ছিলাম হাজী দানেশে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগের থেকেই আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমি বিদেশে যাব, কিন্তু কিভাবে বিদেশে যাব এটা আমি জানতাম না। একটা জিনিস ছিল বিদেশে যাব। তো এই জন্য আমি যখন যারা বিদেশে আছে তাদের সাথে কথাবার্তা বলতাম, মানে সঠিক দিক নির্দেশনা এরকম পাওয়া যেত না অ্যাকচুয়ালি। তো আমি হাজী দানেশে ভর্তি যখন হলাম ফার্স্ট ইয়ার থেকে আমার মনের মধ্যে একটা প্ল্যান ছিল যে কিভাবে বিদেশে যাওয়া যায়। তবে আমি জানতাম যে নিজের টাকাতে বিদেশে যাওয়া যায়, স্কলারশিপে বিদেশে যাওয়া যায়। তো আমি তো ওই মাপের স্টুডেন্ট না যে আমি স্কলারশিপ নিয়ে বিদেশে যাব। হয়তো নিজের টাকা গুছাই বিদেশে যেতে হবে আমাকে। তো এরকম একটা প্ল্যান ছিল যে আমি বিদেশে যাব, নিজের টাকা হলেও যাব, স্কলারশিপ হলেও যাব। তো এইটা আমাদের সে সময় অত গাইডলাইন ছিল না। কোনো বড় ভাই আমাদের ইউনিভার্সিটি থেকে বিদেশে আছে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো যে ভাই কিভাবে বিদেশে যাওয়া যায়। মানে অন্ধকারের মধ্যে হাতড়ানো একটা যে বিষয় সেটা কাজ করছে। এবং তোমাদের সময় এখন যেমন তোমরা স্মার্টফোন ইউজ করো, একটা ডিভাইস, এখানে সবকিছুই করা সম্ভব। হ্যাঁ, তুমি মনে করো যে এখানে মেসেঞ্জারে কথা বলতে পারো, চ্যাট করতে পারো, তুমি ইমেল করতে পারো যে কোনো জায়গায়। আমাদের সময় সেটা ছিল না। আমাদের কোনো ফোনই ছিল না সে সময়। হ্যাঁ, সে সময় যে ফোনগুলো ছিল তোমার নোকিয়া 1100 যে ফোনগুলো ছিল। তো আমরা যেটা করতাম যে দিনাজপুর শহরে তোমার ডলস এবং আরো কিছু সাইবার ক্যাফে ছিল। সাইবার ক্যাফেতে যে আমরা ইমেল করতাম। তো সাইবার ক্যাফেতে যে ইমেল এত স্লো ছিল সেগুলো, যে তোমার মনে করো যে তুমি ইয়াহু ইমেল তুমি ওপেন করছো, আধা ঘন্টা পরে দেখা যাচ্ছে সেটা আবার বন্ধ হয়ে গেছে।
তুমি নতুন করে আবার শুরু করছো সেটা, এমন অবস্থা হয়ে গেছে। তো আমরা তো তাও দেখা যাচ্ছে যে দিনাজপুরে যে শহরে যে সাইবার ক্যাফেতে যে আমরা ইমেল গুলো করেছি, কিন্তু আমাদের স্যারদের কাছে যেটা শুনেছি, বেসিক্যালি আমাদের বিকাশ চন্দ্র সরকার স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, উনি যে আমাদের কাছে কথা বলেছেন, আমাদের সঙ্গে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। ওনারা জাপান থেকে যখন পিএইচডি করেছেন তখন তো ইমেলের কোনো ব্যবস্থা ছিল না। ওনাদের কাছে একটা বই ছিল, সে বইয়ের মধ্যে তোমার জাপানিজ যত প্রফেসরের ইমেল আইডি ছিল সেগুলো ওখানে লেখা ছিল। তো ইমেল আইডি ওগুলো দেখে দেখে সেখানে তোমার অ্যাড্রেস ছিল অফিসের, ওনারা চিঠি লিখছেন। তো আমাদের আগে স্যারেরা যারা বিদেশে লেখাপড়া করছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন, ওনারা চিঠি লিখিয়ে তারপরে বিদেশে এসছেন। তো আমাদের সময় অ্যাটলিস্ট ওইটা ছিল যে আমরা ইমেল করতে পারি। হয়তো আমার পার্সোনাল কম্পিউটার নাই, আমার ইউনিভার্সিটিতে ইন্টারনেট কানেকশন নাই, কিন্তু আমরা সাইবার ক্যাফেতে যে হয়তো অ্যাটলিস্ট আমরা সেটা করতে পারি। তো একটা জিনিস কি, তোমার ভিতরে একটা স্বপ্ন থাকতে হয়। স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা পরের বিষয়, কিন্তু তোমার ভিতরে একটা স্বপ্ন থাকতে হয় যে আমি এই লেভেলে যাব। আমি যে ইউনিভার্সিটির প্রফেসর হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, ছোটবেলা থেকে যে স্বপ্ন আমরা দেখে আসি ভেরি স্পেসিফিক সেটা। তো আমার কাছে মনে হয় যে এরকম স্বপ্নগুলো ভেরি স্পেসিফিক না করে যে আমি সামথিং কিছু করতে চাই জীবনে, যেটা সবার জন্য একটু দৃষ্টান্ত হয়ে থাকবে। সেটা আমি ইউনিভার্সিটির প্রফেসর হতে পারি, আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি বিদেশে এসে গবেষণা করতে পারি। তো এই স্বপ্নটা আমার ছিল যে আমি বিদেশে আসব। কিভাবে আসব, অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে পর্যন্ত এসেছি। হয়তো আমি আর বিস্তারিত বলবো যে আসলে আমি কিভাবে এসেছি অ্যাকচুয়ালি। যে আদিনাংশে ভর্তি হয়ে তারপরে আমি যখন থার্ড ইয়ারে পড়ি, তখন আমার এক বন্ধু ছিল, সে তখন কুয়েটে পড়তো। সে কুয়েট থেকে জাপানে আসলো তোমার একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে। তো এক্সচেঞ্জ যখন আসলো তখন আমি চিন্তা করলাম যে আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করছি কলেজ জীবনে, তো ও যদি বিদেশে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। কিন্তু আমার একটা ভয় ছিল যে যেহেতু আমার রেজাল্ট তো খুব একটা ভালো না, তো আমি তো আর স্কলারশিপ পাবো না। তো এই একটা ভয় ছিল। তারপরে যখন সে জাপান থেকে আসলো, আমি ওর কাছে একদিন গেলাম, আহ, যে বিভিন্ন গল্প হচ্ছে তার সাথে। তো গল্প করতে করতে সে বলছে যে জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়া অনেক বড় ভাই বিদেশে পিএইচডি করছে। তো জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়া বড় ভাই বিদেশে যেতে পারে, স্কলারশিপ পেতে পারে, তারা পিএইচডি করতে পারে। এবং আমি জিজ্ঞেস করলাম যে তাদের রেজাল্ট কি খুব ভালো? বলছে না, রেজাল্ট খুব ভালো না, তারা সবাই সেকেন্ড ক্লাস পাওয়া। তখন আমার মনের মধ্যে একটা মানে কনফিউশন দূর হয়ে গেল যে না, এটা তোমার যে খুব ভালো রেজাল্ট করতে হবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যে সঠিক সময় নক করা, যে তুমি কোথায় যাবে, তুমি কোথায় নক করবে ইত্যাদি। তো তারপরে আমি ক্যাম্পাসে ফিরে আসলাম। ক্যাম্পাসে ফিরে আসার পরে আমি একটা পুরনো পেপার দেখতেছিলাম। পুরনো পেপার দেখতে দেখতে দেখি যে ওখানে হাজি দানেশ ইউনিভার্সিটির সাথে আমাদের এই দক্ষিণ কোরিয়ার আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটির একটা এমওইউ করা হয়েছে। তো যেহেতু এমওইউ করা হয়েছে, ওখানে লেখা ছিল যে সেখানে স্টুডেন্ট এবং টিচার এরা এক্সচেঞ্জে যেতে পারবে আন্দং ইউনিভার্সিটিতে। তো তখন আমি আন্দং ইউনিভার্সিটি রেফারেন্স ধরে আমি তখন গুগলে সার্চ দিয়ে সেখানে ইন্টারন্যাশনাল অফিস, আমি তাদের সাথে কথা বলি। এবং আমি যখন ইন্টারন্যাশনাল অফিস তাদের সাথে কথা বলি তখন আমি বলি যে আমি স্কলারশিপে যেতে চাই। তো ওরা বলে যে আসলে আমরা তো স্কলারশিপ দিই না, আমরা তো অ্যাডমিশন রিলেটেড বিষয়গুলো ডিল করি। তো তখন আমি তাদেরকে বলি যে তাহলে আমি স্কলারশিপ কোথায় পাবো। তখন তারা আমাকে একটা লিংক দেয়, যে তুমি এই লিংকে যে দেখো এখানে বিভিন্ন প্রফেসর আছে, তুমি এই প্রফেসরকে লেখো যে তুমি তার আন্ডারে মাস্টার্স করতে চাও কিংবা পিএইচডি করতে চাও। তো এই লিংকটা আমি পেয়ে গেছি, কিন্তু লিংকের পরে আমি কি করবো আমি জানি না। তো আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্টের ডক্টর ফারুক হাসান স্যার আছেন, উনি খুব স্নেহ করতেন, উনি সবাইকে খুব স্নেহ করেন, এখনো সম্ভবত সবাইকে খুব স্নেহ করেন, তোমরা চিনবে হয়তো। তো স্যারের কাছে আমি গেলাম, যে বললাম স্যার এরকম একটা লিঙ্ক পাওয়া গেছে ইউনিভার্সিটি থেকে, আমাকে বলছে যে এই লিঙ্কে যে প্রফেসর বের করে তাকে লিখলে পারে হয়তো আমি স্কলারশিপ পেতে পারি। তখন স্যারের কম্পিউটারে বসে আমি স্যারের সাহায্যে স্যার আমাকে বের করে দিল যে তুমি এই একটা ডিপার্টমেন্ট এখানে আছে, হর্টিকালচার ডিপার্টমেন্ট, তুমি এখানে যে কোনো প্রফেসরকে তুমি লিখতে পারো। তখন আমি ওখানে একজন প্রফেসরকে আমি সিলেক্ট করলাম, আমার প্রফেসর হুয়াং জে মুন। আমি খুব লাকি এনাফ যে আমি একটা ইমেলই করেছিলাম সেই সময়ে,
এবং একটা ইমেলে প্রফেসর আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে আসতে পারবা। তখন আমি পড়তাম, থার্ড ইয়ারে পড়তাম। তো আমি তখন আমার ওই প্রফেসরকে বললাম, দেখো আমি তো এখন থার্ড ইয়ারে পড়ে, আমার এখন 1 বছর সময় আছে, আমি ফাইনাল ইয়ার শেষ করবো, তারপরে আসবো। তো বললে ঠিক আছে তুমি তাহলে তোমার ফাইনাল ইয়ার শেষ করো, 1 বছর পরে আসো। তো 2007 সালে ওনার সাথে কন্ট্রাক্ট, 2008 গেছে, 2009 সেপ্টেম্বরে আমি সাউথ কোরিয়াতে এসেছি। তো ওভারঅল এরকম একটা পথ আমি পাড়ি দিয়ে এসেছি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু ব্যাখ্যা করলেন আপনার অভিজ্ঞতা। আমি স্পেশালি যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হলো, আপনি আ জানেন যে ইউএসএ, ইউকে, জাপান, এরপর সাউথ কোরিয়া, বিভিন্ন দেশের ভিসা প্রসিডিউর থেকে শুরু করে স্কলারশিপ প্রসিডিউর একেক দেশের একেক রকম। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু দক্ষিণ কোরিয়ায় রয়েছেন, আমি স্পেশালি জানতে চাইবো দক্ষিণ কোরিয়ায় যদি আমাদের দেশের কোনো শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যেতে চায়, তো সেই প্রসিডিউরটা কি, বা কি কি ক্রাইটেরিয়া সেখানে প্রয়োজন হয়, এবং কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, বা আমরা জানি স্কলারশিপের জন্য যেই প্রফেসর ম্যানেজ করতে হয় সেটা কিভাবে করতে পারে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আচ্ছা আমি এখন একটা জিনিস খুব ক্লিয়ার করি, যে আমরা তো অনেক সময় অনেক কথা বলি যে এভাবে আসতে হয়, এই কাজটা করতে হয়। কিন্তু আমি যদি এখন একদম পুরা মানে ফাঁকা মাঠের কথা চিন্তা করি, যে মাঠে কিছুই নাই, তুমি সেখান থেকে বিদেশে আসবে। বিদেশে আসার জন্য আসা যায় বেসিক্যালি দুইটা উপায়। একটা উপায় হচ্ছে তোমার স্কলারশিপ নিয়ে আসা যায়, আর একটা উপায় হচ্ছে নিজের টাকায় আসা যায়। এখন স্কলারশিপ নিয়ে আসার এটা অনেকটা ধরন আছে, অনেক প্রকার আছে। না, আমি আসলে এখন একটা স্কলারশিপের ব্যাপারটাই জানতে চাচ্ছি, যেহেতু আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তাদের হুম, মানে নিজের মানে সেলফ হুম, ফান্ডিং এ আসলে যাওয়ার সামর্থ্য থাকে না আরকি। তো হুম। স্কলারশিপের ব্যাপারটা স্পেশালি জানতে চাচ্ছি। জি ভাই। হ্যাঁ, তো স্কলারশিপ যেটা হয়, ফর এক্সাম্পল সাউথ কোরিয়াতে মনে করো যে একটা স্কলারশিপ আছে, সেটার নাম হচ্ছে কেজিএসপি, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। এটা বছরে তোমার একবার সার্কুলার দেয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে। এখানে তোমার মাস্টার্স, পিএইচডি এবং আন্ডার গ্রাজুয়েট 3টা ক্যাটাগরিতে নেওয়া হয়। তো যখন সার্কুলারটা হয়, তখন নিয়মটা হচ্ছে যে ওই সার্কুলারের একটা ডেট থাকে, যে এই ডেটের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন গুলো জমা দিতে হবে। তো সেখানে কিছু কাগজপত্র থাকে, ফর এক্সাম্পল তোমার এসএসসি, ইন্টার এবং অনার্স এর সার্টিফিকেট, মার্কশিট এগুলো জমা দিতে হয়। জমা দিলে সেটা সাউথ কোরিয়াতে কেজিএসপি স্কলারশিপ যে অথরিটি আছে, ওনারা সেগুলো স্ক্রিনিং করে। স্ক্রিনিং করার পরে দেখা যায় যে বাংলাদেশ থেকে হয়তো 50 জন অ্যাপ্লিকেশন করেছে, 50 জনের মধ্যে থেকে তার হয়তো 10 জনকে সিলেক্ট করে। তো 10 জনকে সিলেক্ট করলে তখন তুমি যদি তার মধ্যে থেকে থাকো, তখন তারা তোমাকে লেটার পাঠাবে যে হ্যাঁ তুমি সিলেক্টেড, তুমি আসতে পারো। তখন তারা অফিসিয়াল প্রসেস করবে তোমার সাথে, যে তুমি কিভাবে আসবে, কোন ইউনিভার্সিটিতে পড়বে ইত্যাদি। আর দ্বিতীয় আরেকটা বিষয় কাজ করে, তবে এই স্কলারশিপে যারা, স্কলারশিপ দুই ধরনের যেটা হয়, যে এটা যেমন বললাম যে মানে সরকারি একটা ফেলোশিপ যেটা বলে, আরেকটা আমরা যারা আছি, এতে ওইভাবে আসলে ভেরি স্পেসিফিক্যালি স্কলারশিপ বলে না, আমরা আছি তোমার প্রফেসরের রিসার্চ ফান্ডে আছি আমরা। এখন এখানে কোনো প্রফেসর মনে কর কোন একটা রিসার্চ ফান্ড আছে, তো সেই ফান্ডে কাজ করার জন্য স্টুডেন্ট লাগবে। এখন বাংলাদেশ থেকে তুমি তো আর জানো না যে কোন প্রফেসরের ফান্ড আছে কি না আছে, তাই না? তো সেই ক্ষেত্রে র্যান্ডমলি ইমেল করতে হয় যে তুমি হাজী দানেশ ইউনিভার্সিটিতে তুমি মাস্টার অনার্সে পড়ো, তুমি তার আন্ডারে মাস্টার্স করতে চাও। তো দেখা যাচ্ছে তুমি লাকিলি এমন একজন প্রফেসরকে তুমি মেল করেছো, সেই প্রফেসরের ফান্ড আছে, তখন তোমাকে ইনভাইট করবে সে, যে তুমি সেই প্রজেক্টে কাজ করবে। তাহলে স্কলারশিপ ফার্স্টে একটা গেল, যে একটা সরকারি একটি স্কলারশিপ, একটা বড় মাপের, একটা মোটা দাগে। এক্ষেত্রে এটা প্রফেসর ডিল করে না, এটা ডিল করে স্কলারশিপ অথরিটি, এবং এটার পার্সেন্টেজ খুব কম। আর বেশিরভাগ যেটা হয়, অনেকে বলে না যে ইমেল করতে হবে প্রফেসরকে, প্রফেসর ম্যানেজ করতে হবে। এই প্রফেসর ম্যানেজ মানে হচ্ছে যে প্রফেসরের যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমি কাজ করতে চাই এবং সেখানে আমি মাস্টার্স কিংবা পিএইচডি করতে চাই। তো স্কলারশিপ যখন হয়, ফার্স্ট ওয়ান যেটা আমি বললাম যে কেজিএসপি ফর এক্সাম্পল, তো সেখানেও কিন্তু তুমি কিন্তু জানো না বাংলাদেশ থেকে যে এই সরকার, দক্ষিণ কোরিয়া সরকারের একটি স্কলারশিপ আছে। তুমি যদি ওখান থেকে আমাদের হাজী দানেশ থেকে তুমি যদি ইমেল করো আমার এই কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে, যে আমি
তোমার কাছে মাস্টার্স করতে চাই, তখন প্রফেসর তোমার সিভি দেখে পছন্দ করলে, কিংবা সে যদি মনে করে যে না আমার স্টুডেন্ট লাগবে, তোমাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, একটা কেজিএসপি নামে একটা স্কলারশিপ আছে, তখন সে তোমাকে ইনফরমেশন দেবে। এই এভাবে তুমি ইনফরমেশন পেতে পারো, আবার তুমি গুগলে সার্চ দিয়েও এটা পেতে পারো। তো এখন এই ধরনের সরকারি স্কলারশিপ যেহেতু বছরে একবার আসে এবং এটা খুব কম্পিটিটিভ, হয়তো 2-4-5 জনকে নেয় বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে ওদের এরকম ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রফেসরকে মেল করা যে আমি তোমার কাছে মাস্টার্স করব। কারণ দক্ষিণ কোরিয়াতে সব প্রফেসরেরই তোমার 2-4-5টা প্রজেক্ট সবসময় থাকে। তো সেসব প্রজেক্টে যে কোনো সময় তার স্টুডেন্ট হায়ার করতে পারে। এখন মেইন কথা হচ্ছে প্রফেসরকে কনভিন্স করা, প্রফেসরকে একটা মেইল করা। তো এখন প্রফেসরকে আমি পাবো কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। প্রত্যেকটা ইউনিভার্সিটির হোম পেজে ডিটেলস থাকে যে এটা তোমার মনে করো ইউনিভার্সিটির হোম পেজ, সেখানে ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টির মধ্যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের মধ্যে মনে করো একটা ডিপার্টমেন্টে ফর এক্সাম্পল হর্টিকালচার ডিপার্টমেন্টে 5 জন প্রফেসর আছে। তুমি সেই 5 জন প্রফেসরের মধ্যে একজন প্রফেসরকে তুমি চুজ করলে যে আমি হয়তো এই প্রফেসরকে আমি লিখি, তুমি জানো না যে এই প্রফেসর ফান্ড আছে কি না আছে, এটা তোমার র্যান্ডম চয়েস। তুমি হয়তো লিখলে লিখলে দেখলে যে কোনো তুমি রিপ্লাই পেলে না, তখন তুমি ওই ডিপার্টমেন্টের অন্য প্রফেসরকে তুমি লিখতে পারো। দেখা গেল যে তুমি ওই ডিপার্টমেন্টের 5 জন প্রফেসরকে তুমি লিখছো, লিখার পরে কোনো রেসপন্স নাই, এবং তারা বললো যে না আমার কোনো ফান্ড নেই। তুমি অন্য ইউনিভার্সিটিতে অথবা ওই ইউনিভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টে, প্লান্ট প্যাথোলজি বলতে পারো, তুমি অ্যাগ্রোনমি বলতে পারো, তুমি সয়েল সায়েন্স, যে কোনো ডিপার্টমেন্টে তুমি আবার মেল করতে পারো বিভিন্ন প্রফেসরকে। এভাবে র্যান্ডম মেল করতে করতে দেখা যাচ্ছে যে হয়তো কোনো প্রফেসরের প্রজেক্ট আছে এবং তুমিও মেল করছো, তখন সে বলবে ঠিক আছে আমি তোমাকে নিব। তো র্যান্ডম এই প্রসেসটা আমরা যেটা করে এসেছি, বা বেশিরভাগ মানুষ যারা বিদেশে আসে তারা এই র্যান্ডম প্রসেসটাই ফলো করে। যখন আমি এখানে থাকি আমার ডিপার্টমেন্টে 5-7 জন প্রফেসর আছে, কিংবা আমি জানি অন্য ডিপার্টমেন্টের খোঁজ খবর, তো আমি কিন্তু জানি যে কোন ডিপার্টমেন্টের প্রফেসরের কখন ফান্ড আছে কি না আছে। তো যখন আমরা যারা সিনিয়র আছি, যখন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো যে আমি বিদেশে যেতে চাই, তখন হয়তো আমরা স্পেসিফিক ইনফরমেশন দিতে পারি যে এই ডিপার্টমেন্টের এই প্রফেসরের ফান্ড আছে, তুমি একে মেল করতে পারো। এই জিনিসটা করলে সবচেয়ে ইজি হয় বিদেশে আসাটা। তো আমরা যারা এখানে আছি আমরা এই কাজটুকু করতে পারি যে আমরা এই ডিপার্টমেন্টের একটা তথ্য দিতে পারি যে এই ডিপার্টমেন্টে এই প্রফেসরকে তুমি মেল করতে পারো। এই ধরনের তথ্য কিন্তু, কারণ বর্তমানে তুমি কিন্তু সব জানো, তোমার কাছে দরকার এখন তথ্য যে আমি আসলে কোথায় মেলটা করব। কারণ তোমার কাছে এখন মোবাইল ফোন আছে, তোমার কাছে এখন ইন্টারনেট আছে, তুমি কিন্তু এখন ইমেল করতে পারো। এখন ইমেলের কন্টেন্টটা কি হবে, যে আমি কি বলবো, এটা খুব ভেরি সিম্পল। তুমি 3-4 লাইনে এটা শেষ করতে পারো যে আমি, আমার নাম অমুক, আমি এগ্রিকালচার কিংবা আমি হিউম্যানিটিজ কিংবা আমি ইঞ্জিনিয়ারিং ফুড সায়েন্সে আমি হাজী দানেশ ইউনিভার্সিটিতে পড়ছি, 3rd ইয়ারে আছি কিংবা ফাইনাল ইয়ারে আছি, আমি তোমার ল্যাবে মাস্টার্স করতে চাই, কিংবা আমি তোমার ল্যাবে পিএইচডি করতে চাই। এই জাস্ট 3-4 লাইন কন্টেন্টে যদি তুমি একটা মেল করো, তার যদি ফান্ড থাকে সে তোমাকে নেবে। এই হচ্ছে তোমার বিষয়টা। তবে মানে সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে প্রফেসরদের অনেক ফান্ড আছে, যেটা তোমার ইউরোপ বা আমেরিকা কানাডাতে যাওয়াটা তুলনামূলক কঠিন। এই জন্যই কঠিন যে ওনাদের এত অ্যাভেলেবেল ফান্ড নেই, এবং ফান্ড থাকলেও সেখানে অনেক লিমিটেশন আছে, যে ইউনিভার্সিটির মেইন বডির মাধ্যমে সেখানে যেতে হয়। যে একটা প্রজেক্টে ফর এক্সাম্পল যদি ইউএসএ কিংবা ইউরোপে কোনো প্রফেসরের একটা প্রজেক্ট থাকে, সেই একটা প্রজেক্টের এগেনস্টে হয়তো একজন স্টুডেন্ট কাজ করতে পারে মাস্টার্স কিংবা পিএইচডি তে। কিন্তু দক্ষিণ কোরিয়ার যে বিষয়টা, যে একটা প্রজেক্টে 2-3-4-5 জন কাজ করতে পারে, কারণ এখানে হয়তো তোমার বেতন ফর এক্সাম্পল যে $1000, তুমি একা কাজ করো, যদি অন্য কোনো স্টুডেন্ট নেয় তখন দেখা যাচ্ছে তোমাকে $500 দিচ্ছে, আর নতুন যে আসছে তাকে $500 দিচ্ছে। এভাবে ইন্টারনালি ম্যানেজ করে এরা। এই জন্য এখানে আসাটা তুলনামূলকভাবে একটু ইজি অন্যান্য দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি যেটা বললেন প্রফেসর ম্যানেজ করা যে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো বললেন, তাদের ফান্ডিং আছে কিনা এটা মানে
জানার জন্য আসলে র্যান্ডমলি অ্যাপ্লাই করতে হয়। আমি আরেকটি ব্যাপার জানতে চাইবো, সেটা হলো এই যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যে যোগ্যতাগুলো লাগে বা এলিমেন্ট গুলো লাগে, এইগুলো আসলে কোন কোন দিকে আমরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তারা আমাদের অনার্স লাইফে কোন কোন দিকগুলোতে ফোকাস করব বা কোন কোন দিকে নিজেকে যোগ্য করে তুলবো এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো পয়েন্ট তুমি বলছো। রেজাল্ট রেজাল্ট যেটা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেজাল্ট অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে একটা লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন ধরনের পথ আছে, তাই না? একটা স্ট্রেট পথ থাকে, অনেকে বলে একটা কাট, মানে শর্টকাট একটা ওয়ে থাকে। তো এখন তুমি যদি খুব ভালো রেজাল্ট করো, সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে মনে করো যে কোরিয়ান সরকারের একটা কেজিএসপি স্কলারশিপ, যেটা ওখানে কিন্তু তোমার ক্রাইটেরিয়া বলা থাকে যে তোমাকে অনার্সে 3.5 পেতে হবে। এটা ওখানে বলা থাকে। তোমাকে আইএলটিএস এ 5.5 অথবা তোমাকে আইএলটিএস এ 6.5 পেতে হবে। তো ওই ধরনের মানে স্কলারশিপের ক্ষেত্রে যদি 3.5 বা তারা যে একটা লিমিট বলে দিছে সেই লিমিটের নিচে থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, তো আরেকটা কাটছাট মানে শর্টকাট ওয়ে যেটা আছে, যে প্রফেসরের প্রজেক্ট আছে এবং তুমি সেখানে মেইল করছো র্যান্ডমলি এবং লাকিলি মিলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি রেজাল্ট আছে সেটা তারা দেখবে না। তোমার যদি একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, যে তুমি হ্যাঁ আন্ডারগ্রেডে তুমি একটু রিসার্চ করছো, তার ওই প্রজেক্টের সাথে রিলিভেন্ট, তখন সে তোমাকে নেবে, তখন সেটা দেখা হবে না যে তোমার রেজাল্ট কেমন আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিতে সাধারণত মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে তোমার আন্ডারগ্রেডের যে সিজিপিএ থাকে সেটা মুখ্য না। তারা শুধু দেখে যে তুমি অনার্স পাস করছো কিনা, তুমি অ্যাওয়ার্ডেড কিনা, ব্যাস এটুকুই। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এডিশনাল যে কোয়ালিফিকেশনটা লাগে, যেটা আমাদের নাই, অনেকের নাই, ল্যাকিংস আছে, সেটা হচ্ছে তোমার ইংলিশ স্কোরটা। হ্যাঁ, এখানে টোফেল এবং আইএলটিএস এই দুটো জিনিস লাগে। মানে সারা বিশ্বের তোমার সব ইউনিভার্সিটিতে কিন্তু এগুলো লাগে। দক্ষিণ কোরিয়াতে তোমার আগে এটা ছিল না, কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস এবং টোফেল এরা বলতো থাকতে হবে, কিন্তু এখন অলমোস্ট সব ইউনিভার্সিটিতে তারা বলে যে ইংলিশ স্কোর লাগবে। তো একটা সবচাইতে মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে আমরা শুধু জানি আইএলটিএস এবং টোফেল, তাই না? কিন্তু দক্ষিণ কোরিয়াতে আরেকটা জিনিস কিন্তু চলে, সে তাকে বলা হয় তোমার টোয়েক বলে। টোয়েক বলে, এটা তোমার দক্ষিণ কোরিয়াতে আছে এবং এটা বাংলাদেশের সেন্টার আছে টোয়েকের। হ্যাঁ, এই টোয়েকটা দেয়া টোফেল এবং আইএলটিএস এর থেকে তুলনামূলকভাবে একটু সোজা। এতে তোমার আমি যতদূর জানি যে এখানে তোমার 7 থেকে 8,000 টাকা রেজিস্ট্রেশন ফি লাগে। এটা তোমার ঢাকা ধানমন্ডিতে সম্ভবত এর একটা অফিস আছে। আমি পরে পরে আমি তোমাকে তথ্যগুলো দিয়ে দিব, টেলিফোন নাম্বার সহ। যাদের দরকার তারা ওখানে ফোন করে কিংবা ওদের ফেসবুক পেজ থেকে জেনে নিতে পারে যে কবে তাদের পরীক্ষা আছে। তো টোয়েক দিয়ে তোমার কোরিয়াতে আসা যায়। এখানে টোয়েকে তোমার দুটা সেকশন থাকে, একটা হচ্ছে তোমার লিসেনিং থাকে, আর একটা আছে তোমার রিডিং আছে। এই দুটো সেকশন আছে। এই 700 পেতে হয় 990 এর মধ্যে। তো আমার কাছে মনে হয় যে যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চায় মূলত, তারা এই টোয়েক দিতে পারে। টোয়েক দিয়ে তোমার সহজে স্কোর করা যায় এবং দক্ষিণ কোরিয়াতে আসাটা তুলনামূলকভাবে সোজা অন্যান্য দেশ থেকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে সোজা। এই জন্য আমি বলবো যে তোমরা যারা বিদেশে আসতে চাও, যে না বিদেশে যাব, তারা আমার এক বন্ধু ছিল, আমি এখানে একটু ব্যাকে যাই। আমার এক বন্ধু ছিল, সে জাতীয় ইউনিভার্সিটি থেকে পাশ করা। তার ইচ্ছা ছিল বিদেশে যাবে, আমেরিকা যাবে, কানাডা যাবে। তো সে একটা পলিসি গ্রহণ করছে, সেটা হচ্ছে সে জাতীয় ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসব জায়গায় স্কলারশিপের জন্য সে চেষ্টা করছে। পরে সে থাইল্যান্ডে হয়ে গেছে। থাইল্যান্ডে মাস্টার্স কমপ্লিট করার পরে সে জাপানে এসে পিএইচডি করছে। জাপানে পিএইচডি করার পর এখন জাপানের এক ইউনিভার্সিটির সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এখন আমার কথা হচ্ছে, যদি অনেকে না দক্ষিণ কোরিয়া আমি যাব না, আমি একবার অস্ট্রেলিয়া, আমেরিকাতে যাব, ব্যাস ভালো কথা। আলটিমেট গোল থাকতে পারে যে আমি আমেরিকা, অস্ট্রেলিয়াতে যাব, কিন্তু যদি আমি যেখানে আছি বাসেরহাট থেকে হয়তো আমার জন্য
অস্ট্রেলিয়া যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি যদি মাঝখানে কোনো একটা দেশকে ট্রানজিট হিসাবে ইউজ করি, যে আমি দক্ষিণ কোরিয়াতে আসলাম ফর এক্সাম্পল, আমি মালয়েশিয়াতে গেলাম, আমি থাইল্যান্ডে গেলাম, ওখান থেকে একটা ডিগ্রি নিয়ে তারপরে আমি অস্ট্রেলিয়া আমেরিকাতে গেলাম, কারণ বাংলাদেশ থেকে যখন তুমি বের হয়ে আসবে তখন তোমার অন্য দেশে যাওয়াটা তোমার জন্য ইজি হবে। এই বিষয়গুলো আসলে আমাদের অনেকেরই অজানা আছে। এখানে আমি একটা ঘটনা মনে পড়লো। আমি যখন ডেনমার্কে ছিলাম, তো ডেনমার্কে থাকাকালীন সময়ে দক্ষিণ কোরিয়ার এক প্রফেসর আমাকে বলছে, আজাদ আমার একজন স্টুডেন্ট লাগবে, তুমি তোমার কোনো বন্ধুকে কিংবা তোমার কোনো জুনিয়র থাকলে তুমি তাকে রিকমেন্ড করো। তা আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে একজন স্টুডেন্ট লাগবে এই সেই। তো অনেকে মনে করছে আমি যেহেতু ডেনমার্কে আছি হয়তো ডেনমার্কের জন্য এটা বলা হয়েছে, তো অনেকে খুব আগ্রহ দেখালো। একজন তো খুব মানে মানে খুব শক্ত ভাবে, না আমি যাবো, আমি আমি এখানে অ্যাপ্লাই করবো ভাইয়া, আপনি আমাকে রিকমেন্ড করেন। ঠিক আছে। তো পরে আমি তখন ফোনে কথা বললাম। তো বলছে ভাই এটা কোথায়, স্কলারশিপটা কোথায়? আমি বললাম যে এটা দক্ষিণ কোরিয়াতে। বলছে না ভাই তাহলে আমি যাবো না দক্ষিণ কোরিয়াতে, আমি ডেনমার্ক হলে কিংবা আমি ইউরোপ হলে আমি যাবো। আমি বললাম যে কেন তুমি দক্ষিণ কোরিয়া যাবে না? বলছে না আমার পছন্দ না। হ্যাঁ, পার্সোনাল পছন্দ, তাই না, এটা হতেই পারে। তবে আনফরচুনেটলি এখনো সে বাংলাদেশেই আছে। তো আমার কথা হচ্ছে যে আমার যদি আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে, আমি দক্ষিণ কোরিয়া আগে যাই, দক্ষিণ কোরিয়া যেয়ে তারপরে সেখান থেকে মাস্টার্স করে আমি আমেরিকাতে যাই। আরেকটা এক্সাম্পল আমি তোমাকে দিই, বুয়েটের একটা ছেলে আমাদের মানে সমবয়সী হবে আমাদের, মানে ওই ওই সময় মানে এসএসসি ইন্টার লেভেলের ওই সময়কার, বুয়েটে ছিল। তো কানাডাতে একটা ইউনিভার্সিটিতে তোমার স্কলারশিপ হয়েছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিসা হয়নি বাংলাদেশ থেকে। ভিসা না হলে সে অনেক মানে দুঃখ পেয়েছে যে আমার কানাডা যাওয়ার ইচ্ছা, অথচ আমি কানাডা যেতে পারলাম না ইত্যাদি। তো মনে দুঃখে সে কোরিয়া চলে এসছে। তার আলটিমেট লক্ষ্য কিন্তু কোরিয়া আসা না, তার আলটিমেট লক্ষ্য কানাডা যাওয়া, কিন্তু সে জানে সে একটা মানে হয়তো কেউ পরামর্শ তাকে দিচ্ছে কিংবা ন্যাচারালি তার মনের মধ্যে এই জিনিসটা এসছে যে না আমি দক্ষিণ কোরিয়া যে ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি পিএইচডি করবো কানাডা আমেরিকাতে যাই। তো ঠিকই সেটাই হয়েছে, সে এখানে কোরিয়াতে এসে মাস্টার্স করছে, পরবর্তীতে সে কানাডাতে পিএইচডি করতে গেছে, এখন এখন কানাডাতে সেটেল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আমাদের তথ্য না জানার জন্য হয়তো আমরা বলি যে না আমরা ইংলিশ নেটিভ কান্ট্রি ছাড়া যাবো না বা ওই দেশে ছাড়া যাবো না, এবং থাকে যে প্ল্যান থাকে আমরা ডাইরেক্ট পাশের হাট থেকে সে দেশে যেয়ে নামবো। এটা আসলে খুব রিস্কি গেম, এটা সবার জন্য হয় না। হ্যাঁ, মানে কেউ যে যেতে পারে না এইভাবে তা নয়, এটা হয়তো মনে করে যে 1% যেতে পারে। কিন্তু তুমি যদি একটু শর্টকাট ওয়ে ইউজ করো যে আমি থাইল্যান্ড হলেও যাব, আমি মালয়েশিয়া হলেও যাব, আমি ইন্দোনেশিয়া হলেও যাব, এইভাবে তুমি যদি মাঝখানে একটা ট্রানজিট ইউজ করো, তখন তোমার জন্য অন্য দেশে যাওয়াটা সোজা হয়। তা আমার কাছে মনে হয় যে যে দেশই হোক না কেন, দক্ষিণ কোরিয়া হোক, থাইল্যান্ড হোক, মালয়েশিয়া হোক, চায়না হোক, আহ, আসতে হবে। মানে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে বের হয়ে আসতে হবে, তারপরে আমি চিন্তা করবো যে কোন দেশে যাব কি না যাব। কারণ যখন দেশ থেকে আমি বের হবো না তখন কিন্তু আমার যে সিদ্ধান্তটা যে আমি কোন দেশে সেটেল হব, কোথায় থাকবো, এটা কিন্তু ম্যাচিউর কোনো সিদ্ধান্ত না। এজন্য তোমাকে দেশের বাইরে আসতে হবে, সেটা যে কোনো দেশ হোক না কেন। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ ভাই, খুব চমৎকার কিছু কথা বললেন। আমি আপনাকে ভাই বলেই ডাকছি, যদিও স্যার বলে ডাকা উচিত আপনার যোগ্যতা লেভেল অনুযায়ী, কারণ না ভাই না, বলে তুমি ডাকছি ভাই কেন, বলো আমাকে, আপনার জি জি। সাথে একটা ভালো লাগা কাজ করে। আপনি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের সাবেক বড় ভাই, তো ভাই বলে ডাকতে আমার বেশি ভালো লাগছে আর কি। যাই হোক, আজাদ অবশ্যই। ভাই আরেকটা ব্যাপার যেটা জানতে চাইবো, ধরে নিন আমি একেবারেই খুব দরিদ্র একজন মানুষ, আমার বাবা রিক্সা চালক, আমি হাজী দানেশ বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। সেই ক্ষেত্রে স্কলারশিপ মানেই যে একেবারে ফ্রি তা কিন্তু না। সেখানে ন্যূনতম হচ্ছে একটা ফিনান্সিয়াল বা ফান্ড, ন্যূনতম একটা টাকা খরচ হয়, এবং সেই অ্যামাউন্টটা কত, এবং এটা যারা আমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাই সেটা কি আমরা এখন থেকেই মানে কোনোভাবে কালেক্ট করতে পারি কিনা, বা আপনি মানে একটা এভারেজ অ্যামাউন্ট কত টাকা লাগতে পারে বা কত খরচ হয়, এটা যদি একটু বলতেন। এটা অনেকেরই জানার ইচ্ছে থাকে আর কি। তুমি যে কথাটা বলছো তোমার হয়তো ন্যাচারালি এটা কোশ্চেনটা এসছে। এক্স্যাক্টলি আমার এই ধরনের একটা কোশ্চেন ছিল, মানে বিষয়টা ছিল যে আমার তো কিছু টাকা লাগবে, আমার কিছু পুঁজি লাগবে, আমি যেহেতু বিদেশে যাব, তাই না, একেবারে ফ্রি ফ্রি তো আমাকে কেউ নিয়ে যাবে না। সত্যি কথা বলতে কি যে একেবারে ফ্রি, এখানে কোনো টাকার কোনো ফাংশন নাই।
টাকার ফাংশনটা আছে, শুধু প্লেন ভাড়াটা আছে এবং ভিসা ফি আছে। ভিসা ফি তোমার মনে করো 3,000 টাকা, আর প্লেন ফেয়ার ডিপেন্ড করে তুমি কোন এয়ারলাইন্সে তুমি বিদেশে যাবে, সেটা তোমার 30,000 থেকে 60,000 70,000 টাকা হতে পারে। তো স্কলারশিপ নিয়ে আমরা যারা আসি, কোনো টাকা লাগে না। এবং আমি একেবারে মানে গ্রামের মেঠো অসপাড়াগাঁয়ের গ্রামের কিন্তু ছেলে। আমি সেখান থেকে এই পর্যন্ত এসেছি, এবং আমার যদি বলা হতো যে না আমার এখানে কিছু টাকা লাগবে, আমি আসতে পারতাম না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে টাকা লাগার কোনো সেকশন নাই যে তুমি এই সেকশনে টাকা দিবে। কারণ হচ্ছে তুমি যখন প্রফেসরকে মেইল করবে যে আমি তোমার আন্ডারে মাস্টার্স করব, প্রফেসর যদি রাজি হয়ে থাকে তাহলে তো তোমার এখানে টাকা লাগবে না। হ্যাঁ, এখানে অনেক সময় ব্যাংক ব্যালেন্সের যে বিষয় থাকে যে আমি ভিসা কিভাবে পাবো, কারণ ভিসা পেতে হলে তো ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, তাই না? তো ব্যাংক হ্যাঁ, ব্যালেন্স হ্যাঁ, ইয়েস। দেখানোর জন্য তো আমার ভিসা লাগবে। তুমি এই পয়েন্টটা মেনশন করছো, আমি বুঝতে পারছি। এখানে যখন কোনো প্রফেসর তোমাকে নিতে চায় যে আমি তোমাকে নিব, ভর্তির ফি থেকে শুরু করে স্পন্সর প্রফেসর নিজে। কারণ যখন তোমার ইউনিভার্সিটি থেকে কাগজপত্র তোমাকে পাঠাবে, প্রফেসরের ব্যাংক স্টেটমেন্ট সহ সে কাগজটা তোমাকে দিবে। ওই কাগজ সহ এবং ভর্তির কাগজ সহ তুমি যদি এম্বাসিতে জমা দাও, তখন তোমার ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে না, তুমি কার ছেলে, হ্যাঁ, তোমার বাবা কি করে, এটা না। কিন্তু যখন তুমি মনে করো নিজের টাকায় আসবে, যে তুমি ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসে তোমার ভর্তির জন্য সমস্ত কাগজপত্র জমা দিছো, তুমি কোনো প্রফেসরের সাথে কথাবার্তা বলনি, সেই ক্ষেত্রে যদি তোমার কোয়ালিফিকেশন থাকে ইউনিভার্সিটি ভর্তি করে নেবে, নিয়ে যে টিউশন ফিটা আছে সেটা তোমাকে দিতে হবে, বাংলাদেশ থেকে তোমাকে সেটা দিতে হবে। এবং তুমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তোমার তো কোনো স্পন্সরশিপ নেই, তুমি তো এখানে কোনো প্রফেসরকে বলনি যে তুমি তার কাছে আসবে, কিংবা কেউ তোমার দায়িত্ব নেয়নি। সেই ক্ষেত্রে তোমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যে তোমার ব্যাংকে এত টাকা আছে, এভারেজ মানে বাংলাদেশের টাকা যেটা তোমার 10 লক্ষ টাকা, 10 থেকে 15 লক্ষ টাকা দেখাতে হয় ব্যাংকে। তো নিজের টাকা আসা আমি আমি এটা মানে সাপোর্ট করি না যে তুমি নিজের টাকায় পড়তে আসবে। কারণ এখন পর্যন্ত আহ, তোমার বাইরে আসা, এই ফ্রি বাইরে আসার সুযোগ আছে, যে স্কলারশিপ হোক অথবা এই প্রফেসরের ফান্ডে আমরা যারা আসি এভাবে আসতে পারি। তো মেইন কথা হচ্ছে যে প্রফেসরকে কনভিন্স করা, প্রফেসরকে মেইল করা। আমি পরবর্তীতে এই মেইলের কন্টেন্ট কি হবে আমি লিখে দিব, হ্যাঁ, সুবিধার জন্য। এই আমাদের এই সোসাইটির পেজে যেন সবাই সেখান থেকে কপি করে সেটা নিয়ে মেল করতে পারে। আর পরবর্তীতে আমার সাথেও যোগাযোগ করতে পারে যে আমি হয়তো পার্সোনালি তাকে আমি কন্টেন্টটা দিয়ে দিলাম যে আমি কিভাবে মেলটা করব। আমি কিছুক্ষণ আগে বললাম যে 3-4 লাইনের একটা মেসেজ, মেসেজটা এমন হবে যে মানে তুমি আগ্রহ দেখাচ্ছ তুমি তার আন্ডারে মাস্টার্স করবে, ব্যাস এটুকুই। আর বাংলাদেশে আমরা যারা অনার্স অনার্সে পড়ি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স ওই রকম থাকে না। আমাদের ওই রকম ফেসিলিটিস নাই, আমরা সাধারণত থিওরিটিক্যাল নলেজ আমাদের আছে। সেই ক্ষেত্রে কোরিয়ান প্রফেসর এরা জানে যে বাংলাদেশের রিসার্চ ব্যাকগ্রাউন্ড ওরকম নাই, আন্ডারগ্রেডে যারা পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে না থাকলেও খুব একটা সমস্যা নাই, যদি থাকে সেক্ষেত্রে ভালো। কিন্তু মনে করো একেবারে তুমি ফ্রেশ গ্রাজুয়েট, এগ্রিকালচার বলো, ফুড সায়েন্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো ডিসিপ্লিন থেকে তুমি এসছো, এক্সপিরিয়েন্স থাকা ভালো। না থাকলেও যে তোমার সম্ভাবনা নাই তা নয়, কারণ আমরা যখন এসেছি আমাদের কারোরই ওরকম ছিল না। কিন্তু মিনিমাম যে ভর্তির রিকোয়ারমেন্টস, যে ইংলিশ টেস্ট, এটা সবাই ভয় পায়। কারণ সবাই জানে আইএলটিএস এবং টোফেল, এবং এটা একটু জটিল এবং অনেক টাকা পয়সা এখানে খরচ হয়। তো আমি যেটা বললাম যে টোইক যেটা আছে 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, ঢাকাতে আছে। তো এটা করলে পারে জাপান, কোরিয়া, চায়না, তাইওয়ান, হংকং এসব দেশে এগুলো অ্যালাউড, এরা একসেপ্ট করে এই টোইক টেস্টটা। তো এটা করা যেতে পারে। তো বিদেশে আসতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো সেকশন নাই যে তুমি এখানে টাকা দিবে। নিজের টাকায় পড়তে আসলে তখন তোমার টিউশন ফি সহ তারপরে তোমার ব্যাংক স্টেটমেন্ট সেগুলো দেখাতে হয় ভিসা পাওয়ার জন্য। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, বা কনফিউশনের জন্য হয়তো
তারা লক্ষ্য থেকে দূরেও চলে যায় কেউ কেউ। তো যাই হোক, আমরা জানলাম আসলে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছিলেন এই যে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আপনারা চাইলেই কিন্তু নানা প্রশ্ন করতে পারেন। আজকে আমাদের সম্মানিত অতিথি যিনি রয়েছেন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নেবার। তো ভাই, এ পর্যায়ে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হলো বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি তো দক্ষিণ কোরিয়ায় ছিলেন, বেশ অনেক বছর যাবত রয়েছেন। আপনি মানে কোনো সমস্যায় পড়েছেন কিনা, বা আপনার যদি কোনো কমতি থেকেও থাকে, বা কোন কোন কমতির জন্য সেখানে যে আপনার সমস্যা হয়েছে সেগুলো যদি বলতেন, মানে শিক্ষার্থীদের জন্য, তারা সেই ব্যাপারগুলো আগে থেকেই নিজেকে ফ্রুটফুল করে নিতে পারতো। এখানে কমতির বিষয়টা যেটা থাকে যে মেইনলি যে একাডেমিক কমতি আমাদের যেটা থাকে, আর দ্বিতীয় আরেকটা কমতি থাকে যে আমরা মানসিকভাবে ওরকম তৈরি না। যেমন মনে করো যে অনেকে আছে, আমার অনেক বন্ধু আছে, আমার অনেক সিনিয়র অনেক জুনিয়র আছে, যে তাদের খুব ইচ্ছা বিদেশে যাবে, বিদেশে লেখাপড়া করবে, উচ্চশিক্ষা নেবে, মাস্টার্স করবে, পিএইচডি করবে। তো তাদের মাথার মধ্যে একটা মাইন্ডসেট থাকে, তারা যখন বিদেশে আসে তখন তারা ঠিক ওইভাবেই চিন্তা করে যে না, আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে খুব ভালো মতো, এবং আমি একাডেমিক লাইনেই থাকবো, সেজন্য আমাকে পিএইচডি করতে হবে, আমাকে রিসার্চ করতে হবে, ভালো পাবলিকেশনস করতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হয় অনেক সময় দেখা যায় যে আহ, আমার একটা দুদিকে মন, বাংলাদেশে চাকরির জন্য চেষ্টা করব, যদি চাকরি হয়ে যায় তাহলে তো হলো, তা না হলে কখন বিদেশে যাব দেখা যায়। এই যে একটা বিষয়গুলো, মানে সে কনফার্ম না যে কি করবে, বিদেশে যাবে না দেশে চাকরি করবে। আহ, তো সেই ক্ষেত্রে অনেক সময় আহ, তারা চলে আসে, চলে এসে দেখা যায় যে না, এত পড়াশোনা একটু কঠিন মনে হচ্ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে দেশে আমি চাকরি করলে ভালো হতো। এই যে বিষয়টা, তা এইটা রাখা যাবে না মাথার মধ্যে থেকে, এটা যে কোনো একটা রাখতে হবে যে না, আমি বিদেশে এসেছি, আমি একাডেমিক লাইনে আছি, আমি রিসার্চের লাইনে আছি, সুতরাং এখানে সর্বোচ্চ ভালো আমাকে করতে হবে। কারণ আমাদের দেশে যেটা দেখা যায় যে ইউনিভার্সিটিতে যখন আমাদের রেজাল্ট খারাপ হয়, সিজিপিএ 3 নিচে চলে আসে, কিংবা ওই 3-র আশেপাশে ঘোরাফেরা করে, তখন মনে হয় যে আমার দিয়ে আর কিছু হবে না, আমি হয়তো একটা সাধারণ একটা চাকরি বাকরি দেশে করব, এভাবে সংসার চলবে, এভাবে জীবন চলবে। আসলে এগুলো আমাদের তথ্যের অভাব। মানে সিজিপিএ তোমার জীবনের লক্ষ্য, সিজিপিএ তোমার জীবনের যে আলটিমেট ইচ্ছা, সেটাকে নির্ধারণ করতে পারে না। একজন কম সিজিপিএ ওয়ালা লোক, স্টুডেন্ট যে যে 3 পেয়েছে, ইভেন মানে এই 3-র কম পেয়েছে, তারাও অনেকে বিদেশে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে 3-র কম সিজিপিএ পাওয়া, হাজি দানেশ থেকে আমার অনেক বন্ধু আছে। হ্যাঁ, তো এই জন্য যে আমি যখন এই 3.5 পেলাম না আমাদের পরীক্ষায়, আমার টোটাল সিজিপিএ এর মধ্যে, তার মানে তখন হাল ছেড়ে দেয় যে না, আমি বিদেশেও যাব না, আমি হয়তো একটা সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি এটা করব। তো আমার যেটা মনে হয় যে স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে যে আমি কোথায় যাব। যেমন এখন যেটা আছে যে বিসিএস এর যে বিষয়টা আছে, এখানে একটা এক গ্রুপ আছে, এক শ্রেণী আছে যে বিসিএস এর জন্য পড়াশোনা করবে, অবশ্যই তারা সেটা বিসিএস এর জন্য করবে, কারণ তারা নিজেকে সেভাবে তৈরি করে নিচ্ছে। হুম। আবার কিছু আছে যে না, বিসিএস না, তারা কোনো একটা সাধারণ চাকরি হলেই চলবে। তা আমার কাছে মনে হয় যে যখন তোমরা এই সিজিপিএ কমের জন্য আহ, আহ, বড় স্বপ্ন দেখা বন্ধ করে দিচ্ছ, যে না সিজিপিএ ভালো নেই, আমাদের চাকরি হবে না, আমরা এরকম কোয়ালিফাই করতে পারবো না, না এটা করা যাবে না। কারণ কি, আমার সিজিপিএ, আমি যদি বলি যে আমার সিজিপিএ তোমার 3.07, এই 3.07 নিয়ে কিন্তু বাংলাদেশে কিছু করা সম্ভব না এটা, হ্যাঁ, বর্তমান আসপেক্টে। তো যখন আমি বিদেশে চলে এসেছি, আমি যখন রিসার্চের মধ্যে আছি, তখন কিন্তু এখন কিন্তু হয়তো অনেক কিছু করা সম্ভব। তো সেজন্য যারা 3 তে আছে সিজিপিএ, বা 3.5 এর নিচে আছে, যারা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারবে না বাংলাদেশে, তাদের হয়তো, যারা তোমরা চিন্তা করছো যে না, আমরা বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডারে যাব, কিংবা আমরা এই পুলিশ ক্যাডারে যাব, ইত্যাদি বিভিন্ন ক্যাডারে যাব, তারা তোমরা সেভাবে লেখাপড়া করো। তবে আমার কাছে এটা মনে হয় কি, যে মানে যেটাকে আম ভাবে বলে, ওভারঅল যেটা, আহ, দেশে চাকরির থেকে বিদেশে চেষ্টা করা এবং বিদেশে আসাটা সহজ।
অনেকে দেখছি যে আমার বন্ধুরা সরকারি চাকরির জন্য মানে এত পরিশ্রম করছে, লাস্টে হয়তো সরকারি চাকরি পায়নি, তাদের ওই সরকারি চাকরি বয়স শেষ হয়ে গেছে। তো আমাদের দেশে তো সরকারি চাকরি খুব লিমিটেড। তো এত আমরা গ্রাজুয়েট বের হচ্ছি প্রতি বছর বাংলাদেশ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। সেই ক্ষেত্রে আহ, মানে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে টার্গেট করতে হবে যে আসলে আমি কোন দিকে যাব। আমি কি বিদেশে চলে যাব, না আমি দেশের মধ্যে ফাইট করব। তা দেশের মধ্যে ফাইট করলে আমার কাছে কেমন যেন মনে হয় মানে ডু অর ডাই, আমি পেতেও পারি নাও পেতে পারি এমন অবস্থা। কিন্তু বিদেশের জন্য চেষ্টা করলে যেটা মনে হয় যে না তোমার হবে, তুমি দক্ষিণ কোরিয়ার জন্য চেষ্টা করছো, এখানে না হলে তোমার থাইল্যান্ডে হচ্ছে, চায়নাতে হচ্ছে, বা তুমি চায়নাতে চেষ্টা করলে চায়নাতে না হতে পারে তোমার দক্ষিণ কোরিয়াতে হচ্ছে। মানে এরকম কোনো না কোনো একটা দেশে তোমার হবে। তো আহ, আমাদের দেশে সাধারণত আমরা যখন এরকম ইউনিভার্সিটি লেখাপড়া করি, এই শুধুমাত্র ইনফরমেশনের অভাবে আমরা এরকম স্বপ্ন দেখতে পারি না যে আসলে আমরা কি স্বপ্ন দেখব। হ্যাঁ, যে হয়তো বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ তোমাকে দিচ্ছে যে তুমি এটা করো সেটা করো ইত্যাদি। এক্ষেত্রে এই ফাইনাল ডিসিশনটা নিজের থেকেই আসতে হবে। একজন এইভাবে বড় হয়েছে আমি ওইভাবে বড় হব এটা করলে কিন্তু হবে না। কারণ তার আহ, যে লাইফ স্টাইল ছিল, তার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটার সাথে আমার কিন্তু মেলে না। সেজন্য প্রত্যেকের লাইফে নিজের নিজের একটা স্টোরি থাকে। তুমি অন্যজনের কাছ থেকে উৎসাহ পেতে পারো, অনুপ্রেরণা পেতে পারো, তথ্য পেতে পারো, কিন্তু তুমি কিভাবে আসবে এটা তুমি নিজে সেট করে নিবে যে তুমি কি বাংলাদেশে চাকরি করবে না তুমি বিদেশে চলে আসবে। কারণ বিদেশে যখন তুমি আসবে তুমি বাংলাদেশে ফিরে ব্যাক করতে পারবে। কিন্তু যদি চাকরি করো যেটা তোমার মনের মতো চাকরি হচ্ছে না, হয়তো খুব মানে কষ্টে আছো যে না এর থেকে মনে হয় মানে বিদেশ যাওয়া ভালো ছিল, একটা হয়তো তোমার সময় শেষ হয়ে গেছে, আহ তখন একটা আফসোস লাগে, একটা দুঃখ লাগে। এজন্য অপশন রাখাটা ভালো আমার কাছে মনে হয়। হুম। এবং আমার কাছে মনে হয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে আসাটা তুলনামূলকভাবে একটু সহজ অন্যান্য ডিসিপ্লিন থেকে। যদিও সব ডিসিপ্লিনের জন্যই দরজা খোলা, সব ডিসিপ্লিনে আসা যায়, সায়েন্সের থেকে একটু বেশি আসা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক ব্যাপার আসলে কনফিউশন ছিল আমার নিজের মধ্যেও, এবং আমি বিশ্বাস করি যারা দর্শক শ্রোতা আজকে দেখছিলেন, ভাই একটি কথা কিন্তু বারবার বলছেন যে আসলে নলেজ যে একটা সম্পদ, এটা কিন্তু খুবই সত্য কথা। ভাই বারবার বলছিলেন আমরা আসলে জানি না আমাদের এই স্কোপ গুলো যে রয়েছে, আমরা ফরেনে অসংখ্য স্কোপ রয়েছে আমরা জানি না, এই জন্য আমরা এই স্কোপ গুলো হয়তো মিস করে ফেলি। তো সেই ক্ষেত্রে আরেকটি ব্যাপার জানতে চাইবো ভাই, এই যে স্কোপ গুলো যে রয়েছে এখন ওয়েবসাইট ঘেঁটে ঘেঁটে হয়তো খুঁজে বের করা ওইভাবে সম্ভব না। সো এই ক্ষেত্রে কি মানে আপনার জানা কোনো মানে একদম ফরমাল বা সাজানো গোছানো কোনো ওয়েবসাইট বা কোনো কিছু রয়েছে কিনা, সেখান থেকে আমরা খুব সহজে এই তথ্যগুলো কালেক্ট করতে পারি, বা হচ্ছে কোন কোন প্রফেসর কোন কোন স্টুডেন্টকে খুঁজছে, এই ইনফরমেশন গুলো অর্গানিক কোনো ওয়ে আছে কিনা, নাকি র্যান্ডমলি আমরা গুগলে সার্চ করব বা খুঁজে বের করব? আপনার কি মনে হয় এই দিকটা? আহ, এই ধরনের তথ্য তোমার এত অর্গানাইজড ওয়েতে আসলে নাই। হুম, যে এই প্রফেসরের ফান্ড আছে আমি ইনার কাছে যাব। তবে এই তথ্যগুলো যখন তুমি দিনে দিনে চেষ্টা করবে যে তুমি ডেইলি হয়তো 2-3 ঘন্টা গুগলে তুমি সার্চ দিচ্ছ, যে মাস্টার্স করতে যাবে তুমি, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি, তুমি বাংলাদেশ থেকে জানো না যে দক্ষিণ কোরিয়াতে কয়টি ইউনিভার্সিটি আছে ফর এক্সাম্পল। তো এটার জন্য বুদ্ধি হচ্ছে তুমি গুগলে তুমি লেখো যে হাউ মেনি ইউনিভার্সিটিজ আর ইন সাউথ কোরিয়া, লিখলে কিন্তু সাউথ কোরিয়াতে যত ইউনিভার্সিটি আছে সব লিস্ট চলে আসবে। এরপরে তুমি কিন্তু জানো না যে কোন ইউনিভার্সিটিতে এগ্রিকালচার আছে। তখন এগ্রিকালচার জানার জন্য তোমার যে কোনো ইউনিভার্সিটির হোম পেজে যেতে হবে। হোম পেজে যেয়ে তোমাকে দেখতে হবে সেখানে কি কি স্কুল আছে, একদম ফ্রন্ট লাইনেই সেই ডিসিপ্লিন গুলো লেখা থাকে কিন্তু। তো তুমি যখন এগ্রিকালচার দেখলে সেখানে যে তুমি সেখানে প্রফেসর দেখে তুমি লিখলে, তোমাকে তুমি যখন এরকম চেষ্টা করবে হয়তো 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, তখন তোমার একটা আইডিয়া হবে যে তুমি কোন কোন কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিলে সহজে সে তথ্যগুলো চলে আসবে। কারণ হচ্ছে যে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের যারা আছে, যে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট তারা খুঁজবে। তো
তো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল যে মনে করো যে প্লান্ট প্যাথোলজি, তোমার অ্যাগ্রোনমি বা সয়েল সায়েন্স, এই ডিসিপ্লিন গুলো তারা গুগলে সার্চ দিয়ে ইউনিভার্সিটির হোম পেজে যাবে। যারা ফুড সায়েন্সে আছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু এই কিওয়ার্ড গুলো দিবে না। তারা হয়তো ফর এক্সাম্পল যারা কম্পিউটার সায়েন্সে আছে তারা দিবে হয়তো ইনফরমেশন টেকনোলজি, অথবা কেউ দিল ক্লাউড কম্পিউটিং। এগুলো দিলে দেখা যাচ্ছে যে তোমার ইউনিভার্সিটিতে ওই ওই রিলেটেড ডিসিপ্লিন যেগুলো আছে সেগুলো তোমার চলে আসবে তোমার সামনে। তখন সেখানে প্রফেসর, অনেক প্রফেসর সেখানে থাকে। এটা একটা বোঝার উপায় হচ্ছে যে সাধারণত যারা ইয়াং প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর, ইনাদের ফান্ড বেশি থাকে। যেনারা ফুল প্রফেসর হয়ে যান ওনাদের ওরকম অত ফান্ড থাকে না, এবং ওনারা ওরকম ফরেন স্টুডেন্ট নেওয়ার মতো ওনাদের ওরকম ইচ্ছা থাকে না। সেই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর এই লেভেলে খোঁজা। দ্বিতীয়টা হচ্ছে প্রফেসরদের অনেক সময় হোম পেজ থাকে, সেখানে দেখা যায় যে কোনো ফরেন স্টুডেন্ট আছে কিনা। যদি কোনো ফরেন স্টুডেন্ট থাকে তাহলে তখন তুমি বুঝতে পারবে যে না, এই মানে এই প্রফেসরের আন্ডারে ফরেন স্টুডেন্ট আছে, তার মানে আমি যদি লিখি তখন উনি হয়তো ইংলিশে রিপ্লাই দিবে, কিংবা উনি ফরেন স্টুডেন্ট নিয়ে ওনার একটা ডিলিংস আছে। অনেক সময় অনেক সাউথ কোরিয়াতে যেটা হয় যে অনেক প্রফেসর ইংরেজি পারে না, তো এই জন্য তুমি যখন ইংরেজিতে একটা ইমেল করবে তখন সে রিপ্লাই দিবে না। হ্যাঁ, তো এই জন্য ওনারা নিতে চান না। তো এগুলো আসলে যেহেতু দেশে হাজার হাজার ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে এগুলো র্যান্ডমলি আসতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার। যে তুমি চেষ্টা করতেছো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরকম সময় লেগে যেতে পারে। অর্গানাইজড ওয়েতে বলতে স্পেসিফিক তুমি কোন ডিসিপ্লিনের স্টুডেন্ট এবং তুমি কোন লাইনে আসতে চাচ্ছ এটার জন্য যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে সাজেশন নেওয়া যায়। যদি কোনো পরিচিত সিনিয়র থাকে যে ভাইয়া আমি তো এগ্রিকালচার এই ডিপার্টমেন্টের, আমি তো ইঞ্জিনিয়ারিং স্কুলের এই ডিপার্টমেন্টে আছি, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রফেসরকে আমি মেল করব, বা কোন ইউনিভার্সিটিতে এই ডিসিপ্লিন গুলো আছে। এটা আসলে কোনো অর্গানাইজড ওয়েতে নাই। অনেক সময় দেখা যায় যে প্রফেসরদের যখন প্রজেক্ট থাকে তখন ওনারা অ্যানাউন্স করে যে আমার প্রজেক্ট আছে, আমি স্টুডেন্ট নিব মাস্টার্সে কিংবা পিএইচডি তে। তো সেটা বেশি কম্পিটিটিভ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেকে অ্যাপ্লিকেশন করে, সেখান থেকে যাচাই বাছাই করার পরে আমার হতেও পারে, নাও হতে পারে। কারণ সেই ক্ষেত্রে প্রফেসর যখন ওই একটা পজিশনের এগেনস্টে 10টা সিজি পেয়ে যায়, তখন উনি কিছু ক্রাইটেরিয়া ওখানে মেনশন করে দেন যে তার আইএলটিএস স্কোর এত থাকতে হবে, তার এই সিজিপি এত থাকতে হবে ইত্যাদি। এটা হতে পারে। এই ক্ষেত্রে তবে বেশিরভাগ প্রফেসর তোমার এরকম অ্যানাউন্সমেন্ট দেয় না অনলাইনে। এবং মনে করো যে কোন একটা প্রজেক্ট প্রফেসরের আছে, উনি অ্যানাউন্সমেন্ট করছেন এবং স্টুডেন্ট নিছেন, তারপরে তুমি তাকে মেল করছো, মেল করার পরে তোমাকেও নিতে পারে তার পছন্দ হলে ওই সেম প্রজেক্টে। একাধিক স্টুডেন্ট ওনার প্রজেক্টে কাজ করতে পারে। তো মেইন বিষয়টা হচ্ছে প্রফেসরকে কনভিন্স করা যে আমি তোমার কাছে, তোমার ল্যাবে আমি মাস্টার্স করতে চাই। এটা হচ্ছে তোমার মুখ্য কথা। বুঝতে পেরেছি ভাই, অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা এবার একটু কমেন্ট সেকশনে থেকে কিছু কমেন্ট নিতে চাই। আপনাকে অসংখ্য জন অনেক কমেন্ট করেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি মোনায়েম আজাদ লিখেছেন, অনেক ভালো লাগছে তুমি কথা বলছো, আমরা পরিবারের সবাই দেখছি। আচ্ছা, আপনার মনে হয় কোনো শুভাকাঙ্ক্ষী কমেন্টই করেছেন। যাই হোক, আমরা একটি প্রশ্ন নিতে চাই। মেহেদী হাসান লিখেছেন, সম্ভবত। থ্যাংক ইউ। আমরা এবার একটি প্রশ্ন নিতে চাই ভাই। মেহেদী হাসান একটি প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন কেন রিসার্চার লাইনে যাওয়া উচিত? রিসার্চার হতে হলে কি কোয়ালিফিকেশন থাকা উচিত, একাডেমিক অর নন একাডেমিক? সেই ক্ষেত্রে নিজেকে কিভাবে গড়ে তুলবো? আসলে রিসার্চার কোনো পদবি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, রিসার্চার বলতে যারা মাস্টার্স করতে এখানে আসে তিনিও রিসার্চার, পিএইচডি করে রিসার্চার, পিএইচডির পরে পোস্ট ডক রিসার্চার, এবং প্রফেসর যারা আছেন রিসার্চ করেন ওনারাও ওয়ান টাইপ অফ রিসার্চার। তো এটা কোনো পদবি না। মাস্টার্স যখন করা হয় তখন রিসার্চ করতে হয়। তো একটা রিসার্চ করার পরে একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়, তারপরে তোমার পিএইচডি করতে হয়, পিএইচডিও তোমার রিসার্চ বেসড। তো যারা একাডেমিক লাইনে থাকে তারা সবাই রিসার্চার। তো এখন এই রিসার্চার উনি কি প্রফেসর
না উনি কোনো মানে যেমন সায়েন্টিস্ট ফর এক্সাম্পল। তো ইউনিভার্সিটিতে যদি কেউ চাকরি করে তখন তাকে প্রফেসর হতে হবে, প্রফেসর হতো রিসার্চার। আবার যারা রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করে ওনারা রিসার্চার, পার্মানেন্ট রিসার্চার বলি কিংবা টেম্পোরারি রিসার্চার বলি। তো মোটা দাগে তোমার সবাই রিসার্চার, এটা প্রফেসর হতে পারে, আবার রিসার্চ ইনস্টিটিউটে তোমার এই রিসার্চার হতে পারে বা সায়েন্টিস্ট হতে পারে, বিভিন্ন নামে এটা অভিহিত করা হয়। তো এই জন্য যারা এই মাস্টার ডিগ্রি নেয়, পিএইচডি ডিগ্রি নেয়, সাধারণত তারা রিসার্চের লাইনে থাকে। সেজন্য তুমি সে যে পর্যায়ে থাকুক না কেন তাকে রিসার্চার বলা যায়। অনেক সময় পিএইচডি করার পর অনেকে কোম্পানিতে চলে যায়, সো অনেকে সেই কোম্পানিগুলোতে কিন্তু তোমার যদি সে আর&ডি সেকশনে চাকরি করে তখন সে রিসার্চার। আর&ডিতে না থেকে যদি অন্য কোনো সেকশনে চাকরি করে, পিএইচডি থাকার পরেও সে এককালে হয়তো রিসার্চার ছিল, কিন্তু কোম্পানিতে যে এমন একটা সেকশনে গেছে সেখানে রিসার্চ করা দরকার হয় না, তাহলে কিন্তু উনি আর রিসার্চার না। তো এই জন্য এটা ডিপেন্ড করে যে তুমি কোথায় আসো না আসো। আমাদের হাজি দানেশের স্যারেরা আছেন, ওনারা সবাই রিসার্চার, হয়তো কেউ লেকচারার, কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ অ্যাসোসিয়েট, কেউ ফুল প্রফেসর। বিষয়টা হচ্ছে এটা, সবাই রিসার্চ করেন। ধন্যবাদ ভাই। আমরা আরেকটি কমেন্ট নিতে চাই এই পর্যায়ে। মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম জানতে চেয়েছেন আপনার কাছে, আমি জানতে চাচ্ছিলাম যে বিদেশে ওইসব বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা কেন অফার করে, আসলে ওদের লাভটা কেন, ওদের কি অন্য কোনো উদ্দেশ্য থাকে? আশা করছি ক্লিয়ার করবেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে। আচ্ছা যাই হোক। এটা আমি যখন থার্ড ইয়ারে ছিলাম, মানে বিদেশে আসব, আমি ইমেল করব, তখন আমার মাথার মধ্যে একটা জিনিস ছিল যে ওনারা কেন নিয়ে যান আমাদেরকে। সাধারণত যেটা হয় যে আমি লেখাপড়া করব আমার নিজের টাকাতে, তাই না? তো আমি জি লেখাপড়া করব, আবার আমার যিনি শিক্ষক উনি আবার আমাকে টাকা দিবেন। মানে বিষয়টা কেমন, মানে তাই না, মানে মাথায় আসে না, এটা বুঝে আসে না। এখানে আমরা যখন স্কলারশিপে আসো বা প্রফেসরের ফান্ডে আসো, আমি যেটা বলছিলাম যে প্রফেসর একটা প্রজেক্ট আছে, তাই না? মনে করো যে আমাদের হাজী দানেশ ইউনিভার্সিটির কোনো এক স্যারের একটা প্রজেক্ট আছে, সরকারি প্রজেক্ট, যে আমাদের ক্যাম্পাসে যে লিচু গাছ আছে, সেই লিচু গাছ দেখা যাচ্ছে যে লিচু ধরার পরে সেই লিচুগুলো ঝরে পড়ে যায়। তো এখন ঝরে যেন না পড়ে যায় এই জন্য ওনার একটা প্ল্যান আছে যে এই কাজ করলে কিংবা এই স্প্রে করলে, এই স্প্রেটা এই সময় করলে পারে লিচু পড়বে না। তো এটার জন্য মনে করো যে 1 লক্ষ টাকা আমাদের ভিসি স্যার বাজেট দিচ্ছে। তো এখন উনি তো আর ফিল্ডে যে অ্যাপ্লাই করতে পারবেন না স্প্রে, উনি তো আর এরকম ফিল্ডে কাজ করতে পারবেন না স্যার। সেই ক্ষেত্রে মনে করো যে তোমাকে বললো যে মুবাশশির তুমি আমার ডিপার্টমেন্টে আসো, বা তুমি তাকে বললা যে স্যার আমি আপনার এখানে কাজ করব। তো তুমি তখন লেখাপড়া করতেছো, পাশাপাশি স্যারের যে প্রজেক্ট আছে তুমি সেই প্রজেক্টে সময় মতো যে লিচু গাছে তুমি স্প্রে করতেছো, কিংবা তুমি সেখানে টেক কেয়ার করতেছো লিচু গাছের, কিংবা তুমি ওই কাজের মধ্যে আছো। তার মানে কি, স্যারের একটা কাজ আছে, সেই কাজে তুমি তাকে তার আন্ডারে কাজ করতেছো, তুমি পড়তেছো, স্যার সেজন্য তোমাকে টাকা দিবে না, তুমি উনার যে কাজটা করে দিচ্ছ এই জন্য তোমাকে টাকা দিবে। সেই জন্যই বলেছি যদি কোনো প্রফেসরের প্রজেক্ট না থাকে তখন তোমাকে নিতে পারবে না। উনার প্রজেক্ট থাকা মানেই হচ্ছে উনার একটা আইডিয়া আছে, সে আইডিয়া দিয়ে সরকারের কাছ থেকে টাকা নিয়ে এসছে। এখন টাকাটা যে নিয়ে এসছে 1 বছর কিংবা 2 বছরের জন্য, এই কাজটা করবে কে? এই কাজটা করার জন্য আমাদেরকে নিয়ে আসে, আমরা লিখি, হয়তো তখন টাইমিং মিলে যায়, তখন বলে ঠিক আছে তুমি আসো, এসে আমরা সেই কাজটা করি। আমরা যে ক্লাসে যাচ্ছি, আমরা এই পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় ভালো করতেছি কিংবা খারাপ করতেছি এই জন্য যে টাকা দিচ্ছে আমাদেরকে তা না, আমাদেরকে ওনাদের এই কাজগুলো করতে হয়, এই কাজ করার জন্য ওনারা আমাকে টাকা দেয়। সেজন্য একে বলা হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমেরিকাতে যেটা আর এ বলা হয় যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। তো কোরিয়াতে আমরা যারা আছি বেশিরভাগ তোমার মোর দেন 95% আমরা আছি এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পজিশনে। আমরা পড়াশোনা করি, পাশাপাশি ওনার এই কাজটা করি, এবং সেই কাজের উপরে আমার একটা মাস্টার্স কিংবা পিএইচডি থিসিস হয়। এই জন্য উনি আমাকে টাকা দেয়, এছাড়া ওনার কোনো উদ্দেশ্য নাই। ওনার প্রজেক্ট না থাকলে তোমার টাকা দিবে না, উনি ধন্যবাদ। টাকা দেয় ওই প্রজেক্টের থেকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাই আমরা আরেকটি প্রশ্ন নিব। সুমাইয়া ইসলাম সাম নামে একজন কমেন্ট করেছেন,
ইজ ইয়াংসে ইউনিভার্সিটি পারফেক্ট ফর বিবিএ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম? অর্থাৎ উনি জানতে চেয়েছেন ইয়াংসাই বিশ্ববিদ্যালয় কি বিবিএ এর জন্য পারফেক্ট কিনা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য। ইউএনসি ইউনিভার্সিটি খুব নামকরা ইউনিভার্সিটি কোরিয়াতে, বেসরকারি ইউনিভার্সিটি। এটা কোরিয়াতে যত ইউনিভার্সিটি আছে সবগুলোই ভালো। এখানে আমরা বাংলাদেশ থেকে ওইরকম সিলেক্ট করতে পারি না যে এই ইউনিভার্সিটিতে আমি যাব। এখানে অন অ্যান এভারেজ সব ইউনিভার্সিটি গুলোই ভালো, তবে স্পেসিফিক ইউএনসি ইউনিভার্সিটি এটা খুব নামকরা ইউনিভার্সিটি কোরিয়াতে। এর আন্ডারগ্রেড বলো, মাস্টার্স বলো, পিএইচডি বলো, বিবিএ, এমবিএ, যে কোনো সাবজেক্টের জন্য এটা পারফেক্ট। তবে এটা মেক শিওর হতে হবে যে নিজের টাকায় পড়তে আসলে অনেক খরচ আছে এখানে। অনেকেই নিজের টাকায় পড়তে আসে বিবিএ, এমবিএ করার জন্য, এগুলো অনেক কস্টলি। বিশেষ করে ইউএনসি ইউনিভার্সিটি বেসরকারি ইউনিভার্সিটি। তোমার কোরিয়াতে সরকারি এবং বেসরকারি বোঝার জন্য উপায় হচ্ছে সরকারিগুলোর নামে ন্যাশনাল লেখা থাকে। যেমন আমার এটা লেখা আছে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি বা আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটি, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি। আর ইউএনসি ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি, এগুলো বেসরকারি ইউনিভার্সিটি। এখানে টিউশন ফি অনেক বেশি। তো যারা নিজের টাকায় পড়তে আসে এখানে তোমার দেখা যায় যে টিউশন ফি ন্যাশনাল থেকে ডাবল হয়ে যায়। তবে যদি প্রফেসর ম্যানেজ করা যায়, প্রফেসর যদি টাকা দেয়, তাহলে কোনো অসুবিধা নাই। ইউএনসি খুব ভালো। আমার পরিচিত একজন আছে তোমার ইউএনসিতে, তো সে এসেছিল ফার্স্টে নিজের টাকায় পড়ার জন্য। হ্যাঁ, তো আমি আরেকটা বুদ্ধি দিই, একটা জিনিস মাথা থেকে এখন মানে এই কথা প্রসঙ্গে আসলো। কোরিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য। মনে করো তুমি নিজের টাকায় বিদেশে আসলে, প্রথম সেমিস্টারের টিউশন ফি তুমি নিজে দিলে। এখানে প্রথম সেমিস্টারের টিউশন ফি খুব বেশি না। এখানে মনে করো যে 1 লক্ষ টাকা হবে বাংলা। এটা হচ্ছে এক সেমিস্টারের জন্য টিউশন ফি। টিউশন ফি দিয়ে তুমি যখন এখানে আসো, সেই প্রফেসরের সাথে যখন কাজ করবে, তো প্রফেসরের কোনো না কোনো প্রজেক্ট থাকে, তখন সেই প্রজেক্টটা থেকে তোমাকে টাকা দেয়। কারণ তুমি যখন কাছাকাছি আসো, প্রফেসরের সাথে ডেইলি কাজ করতেছো, তখন দেখবে যে না, ছেলেটা বাংলাদেশ থেকে এসছে, নিজের টাকায় পড়তে এসছে, সে তো এরকম বাইরে পার্ট টাইম করার সুযোগ পাচ্ছে না। বা এ যদি পার্ট টাইম করতে যায় তখন তো এর অনেক কষ্ট হবে, বা এ যদি আমার এখানে থাকে তখন আমার কিছুটা উপকার হচ্ছে। এই যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এর জন্য প্রফেসর তখন টাকা দেয়। আমার জানা মতে অনেক এরকম হয়েছে, নিজের টাকায় পড়তে এসছে, এসে প্রফেসরের সাথে একটা ভালো সখ্যতা হয়ে গেছে, প্রফেসর তখন টাকা দিচ্ছে, তার টিউশন ফি দিচ্ছে, তার লিভিং এক্সপেন্স দিচ্ছে, এভরিথিং দিচ্ছে। এটা হতে পারে। মানে কোরিয়ার জন্য আমি মনে করি এটা এটা এই রিস্ক নেওয়া যায়, যে আমি নিজের টাকাতেই আসলাম। বিশেষ করে বিবিএ এবং এমবিএ এর ক্ষেত্রে এটা বেশি হয়। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি এই ব্যাপারটা নিয়ে আরেকটু পরে আরো কিছু জানবো। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আইআইটি শাখার পরিচালক তারিকুল ইসলাম স্যার জানতে চেয়েছেন, আজাদ কেমন আছো? তারিকুল স্যার। হ্যাঁ, তারিকুল স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আমি খুব ভালো আছি। মানে স্যারের সাথে আমার সম্পর্ক স্যারের প্রথম দিন থেকে, ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই সম্পর্ক আমার সাথে। স্যার যখন কোরিয়াতে ছিলেন তখন আমি স্যারের ওখানে অনেক গেছি, স্যারের সঙ্গে অনেক সময় পার করছি কোরিয়াতে। আমাদের হাজি দানেশ ইউনিভার্সিটির অনেক স্যার এই কোরিয়াতে এসে পিএইচডি করছেন। তো তার মধ্যে তারিকুল স্যার অন্যতম, এবং আমার মানে প্রিয় স্যারদের মধ্যে অন্যতম তারিকুল স্যার। তো আলহামদুলিল্লাহ স্যার, আমি খুব ভালো আছি, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। ভাই, আপনি তো দক্ষিণ কোরিয়ায় রয়েছেন, দীর্ঘদিন যাবৎ দেশের বাহিরে রয়েছেন, দেশকে অবশ্যই মিস করেন। আর আপনার প্রিয় বিশ্ববিদ্যালয়, প্রিয় ক্যাম্পাস, অনেক পরিবর্তন হয়েছে, এখানে অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। আমাদের ক্যাম্পাসের কিছু হয়তো পজিটিভ দিক অনেক যেমন রয়েছে, আমাদের চাওয়া পাওয়া রয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, শুধু দক্ষিণ কোরিয়া থেকে আপনি আপনার সেই প্রিয় বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কিভাবে অনুভব করেন? আমার বাংলাদেশে দুটো জায়গা আছে, মানে আমার প্রিয় জায়গা দুটো আছে। একটা হচ্ছে আমার বাড়ি কুষ্টিয়া, অবশ্যই আমি ফিল করি, তুমিও তোমার বাড়ি তুমি ফিল করো, তোমার ডিস্ট্রিক্ট, তোমার অঞ্চল, তোমার গ্রাম। আর আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা। 2004 সালে যখন আমরা ভর্তি হই, তখন সেখানে সর্বসাকুল্যে স্টুডেন্ট ছিল 300 থেকে 400 হবে।
আমরা যখন যাই আমরা ভর্তি হই 120 জন, এবং আমাদের আমরা পেয়েছি কলেজ ব্যাচের বড় ভাইদেরকে। তো ওনারা ওই 4 ব্যাচ মিলে হয়তো 300 হবে হার্ডলি। তো টোটাল মিলে 400। তো তখন আমাদের ছিল একাডেমিক বিল্ডিং শুধু একটা, যেটা একাডেমিক ভবন যেটা আছে। তো প্রত্যেকের সাথে একটা মানে এমন একটা সম্পর্ক ছিল, আমরা সবাই সবাইকে চিনতাম, যেহেতু ছোট্ট ক্যাম্পাস ছিল, খুব সাজানো গোছানো ছিল। বড় ভাইরা আমাদেরকে খুবই স্নেহ করতেন এবং আমরা বড় ভাইদেরকে সেরকম পরিমাণ সম্মান করতাম। তো আমি লাস্ট হাতিবাগান এসে গেছি 2014 সালে। তো যে দেখি যে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক স্টুডেন্ট, এখন সম্ভবত 8,000 10,000 স্টুডেন্ট হবে, তাই না? তো এখন তোমরা হয়তো 12,000 সবাইকে চিনো না। 12,000 স্টুডেন্ট। এখন তোমরা কিন্তু তোমাদের স্টুডেন্টদের মধ্যে সবাইকে চিনো না, স্যারদের সাথে সম্পর্ক তো দূরের কথা। তো এই যে একটা পরিবর্তন, এটা একটা ভালো দিক আমি মনে করি। তার কারণ হচ্ছে যে নতুন ইউনিভার্সিটি, যেখানে 300-400 স্টুডেন্ট থেকে এখন 12,000 স্টুডেন্ট, এবং হাজী দানেশ থেকে মানে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের জুনিয়র, আমাদের সিনিয়র, আমাদের ক্লাসমেটরা দেশের বিভিন্ন জায়গায় আছে। তো যে বিষয়টা আমরা বাইরে থাকি, তোমরা এখন বুঝবে না যে হাজী দানেশ ইউনিভার্সিটির মাটিটা মানে মানে কি মিষ্টি। হ্যাঁ, সত্যি কথা যেটা। তোমরা এখন যে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, মানে একটা বিরক্ত হয়ে গেছো যে কবে তোমরা বাসায় যাবে ফিরে, কবে অনার্স শেষ হবে ইত্যাদি। কিন্তু যখন এই তোমাদের শেষ হয়ে যাবে পড়াশোনা, যখন তুমি শেষ করবা, চাকরিতে যাবা, তখন এটা ফিল করবা যে আসলে তোমার সেই ক্যাম্পাস লাইফটা কত মজার ছিল। যদি তুমি বিদেশে আসো, বিদেশে থাকো, তখন এই ফিলিংসটা আরো অনেক গুণ বেড়ে যায়। কারণ কি, আমরা তো ইচ্ছে করলে ক্যাম্পাসে যেতে পারি না। কিন্তু হয়তো তোমরা দেশের মধ্যে যারা চাকরি বাকরি করবে বা দেশের মধ্যে যারা থাকবে, তারা হয়তো ইচ্ছে করলে ক্যাম্পাসে যেতে পারে ইত্যাদি। তো মানে সবসময় ফিল করি হাজী দানেশকে। এবং আমি যখন দেশে যাই, আমি হয়তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমি দেশে যাব, আমি ইউনিভার্সিটিতে যাব, স্যারদের সঙ্গে দেখা করব, তোমাদের সবার সাথে দেখা হবে। এবং আমি আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার এই ক্যাম্পাসকে ঠিক নিজের মতোই মনে করব। আমি মনে করব না যে আমি ওখান থেকে পাশ করে বের হয়ে এসেছি, আমার আর ওখানে অধিকার নাই বা ইত্যাদি। তোমরা অধিকার দাও বা না দাও, আমরা ক্যাম্পাসে যাব, ঘুরবো, দেখবো। হ্যাঁ। অসাধারণ ভাই, এই যে ক্যাম্পাসের প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনার যে ভালোবাসা এবং অভিব্যক্তি, এটা মানে শুনে আমারও ভালো লাগলো। সেই প্রেক্ষিতে বলতে চাই, আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, অর্থাৎ যারা আজকে দেখছেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা দেখছেন আমাদের সাথে, সকলেই ছোট ভাই। তো সেই ক্ষেত্রে জানতে চাইবো তাদের জন্য কোনো এক্সপেকটেশন থাকে যে কোনো ধরনের হেল্প, কোলাবোরেশন যদি আপনার কাছে চাওয়া হয়, আমরা আজাদ ভাইকে পাবো কিনা বা কিভাবে পাবো? আচ্ছা, যেহেতু আমি এখন কোরিয়াতে আছি, হয়তো এভাবে আমাকে সরাসরি পাবে না, তবে আমি ফেসবুকে থাকি। আমাকে তোমরা মেসেজ করতে পারো, আমাকে ইমেল করতে পারো। বিশেষ করে হাজী দানেশের যদি কেউ আমাকে নক করে, আমি চেষ্টা করব সর্বোচ্চ আহ, তাকে হেল্প করার জন্য, সেটা যেভাবেই হোক। যে যদি সেরকম কেউ বলে যে না ভাই আমি বিদেশে যাব, আমি এখানে একটা তোমাকে কথা বলি। আহ, আমার এই 10 বছরের লাইফে অনেকেই কিন্তু বলছে বিদেশে যাব আমি। ইভেন আমার হাজী দানেশ থেকেও আমার ক্যাম্পাসের ছোট ভাই বোনেরা অনেকে বলছে বিদেশে আমি যাব। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কনসিস্টেন্সি নেই। হয়তো আমাকে বললো, খুব আগ্রহ দেখালো, ভাই আমি যাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। তো হয়তো 1 মাস গেল, 2 মাস গেল, 3 নম্বর মাসে যে দেখা যায় যে মানে উনি অন্য চাকরিতে করছে, কিংবা আর কোনো ইচ্ছা নেই। আমি যখন বলি যে কি অবস্থা তোমার, বলে না ভাইয়া আমি এখন চাকরি করছি বা এসে আমি আর যাবো না এসে। তো একটা মানে কনসিস্টেন্ট একটা আগ্রহ যে না আমি বিদেশে যাব, এটা কিন্তু বোঝা যায়, তুমিও বুঝবা। এমনি বলার জন্য বলা না, হ্যাঁ, একদম ভিতর থেকে এটা বলা যে আমার খুব আগ্রহ, আমি বিদেশে যাব। আবার অনেক সময় দেখা যায় যে একটু ইনফরমেশনের জন্য আমি আগে বলেছি তোমাকে যে না আমি একবারে আইএলটিএস টোফেল দিচ্ছি, আমি জিআরই দিচ্ছি, আমি একবার আমেরিকাতে যাচ্ছি।
এখানে আমি যেটা বললাম, আমাদের আজ দানেশ থেকে কিন্তু আমেরিকাতেও আছে, যে ডাইরেক্ট ওখানে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে, ইউরোপে গেছে। তো এগুলো যাওয়াটা একটু তোমার ডিফিকাল্ট, যায় না যে তা না। কিন্তু যদি আমি বলি যে না তোমার জিআরই আছে বা তোমার আইএলটিএস স্কোর ভালো আছে, তুমি কোরিয়াতে আসো, সে কিন্তু আসবে না। সে বলবে না আমি কোরিয়াতে যাবো না, আমি একবার আমেরিকাতে যাবো। এরকম চেষ্টা করতে করতে দেখা যাবে যে তার মানে বয়স মানে সেরকম মানে মনের শক্তি আর নাই। এই জন্য তোমার জিআরই থাক, আইএলটিএস থাক, যেটাই থাক না কেন, তোমার সামনে যে সুযোগটা আসবে তুমি সেই সুযোগটা আগে নিবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা আসো ইউনিভার্সিটিতে, স্যারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবে। কারণ আমাদের স্যারেরা রিসার্চ করেন। তো সেই রিসার্চ করলে কি হয়, স্যারদের সাথে থাকলে রিসার্চ সম্পর্কে একটা হাতে খড়ি হয়, প্রিলিমিনারি কিছু ধারণা পাওয়া যেতে পারে। স্যারদের কোনো পাবলিকেশন হলে সেখানে হয়তো নাম দিতে পারে তোমার। এভাবে যদি তুমি রিসার্চের একটা প্রাথমিক ধারণা থাকে, তখন বাইরে আসার জন্য যে একটা আগ্রহ, সেটা আরো বেশি মজবুত হয়। সেই ক্ষেত্রে আমি মনে করবো যে যারা সায়েন্সে আছে তারা যেন স্যারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখে। রিসার্চ কিভাবে করতে হবে, রিসার্চ কিভাবে শিখতে হবে, এগুলো যেন ইন্টারনেট থেকে হোক কিংবা স্যারদের কাছ থেকে হোক কিংবা বড় ভাইদের কাছ থেকে হোক, যেন জানার চেষ্টা করে। আর আমি যেটা আসলে, তুমি যেটা বলে 12,000 স্টুডেন্ট, এর মধ্যে থেকে যদি 100 জন স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি বিদেশে যাবো, আমাকে নিয়ে যান, আসলে আমি তো সবাইকে নিয়ে আসতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি হয়তো তথ্য দিতে পারি স্পেসিফিক এই ইউনিভার্সিটি আছে, এখানে এগ্রিকালচার আছে, এখানে কম্পিউটার সায়েন্স আছে, এখানে বিবিএ আছে। এখানে এই ইউনিভার্সিটির হোম পেজে যে প্রফেসরকে ইমেল করা, ইমেলের কন্টেন্ট কি হবে সেগুলো আমি দিতে পারি। ইভেন আমি অনেক অনেক করছি এগুলো, যে বলে যে না ভাই আমি মেল করতে পারি না, আমার ইমেল আইডি নাই। আমি নিজে তার নামে একটা ইমেল আইডি ওপেন করেছি, আমি নিজে ইমেল করেছি তার নাম ধরে। যখন হয়ে গেছে এক পর্যায়ে, তখন তাকে ইমেল আইডি পাসওয়ার্ড আমি তাকে হ্যান্ড ওভার করেছি, ঠিক আছে তুমি এখন কন্ট্যাক্ট করো। এরকম অনেকে হয়েছে, অনেকে বিদেশে এসছে। তো আমি এ পর্যন্ত করে দিতে পারবো। কেউ যদি বলে যে না আমার ইমেল আইডি নাই, আমি তার ইমেল আইডি ওপেন করে তার নামে আমি এখান থেকে আমি করবো। কিন্তু একটা ধৈর্য থাকতে হবে, যে না ঠিক আছে, যে দৈনন্দিন হবে এটা বলা যাবে না, যে আমি এই আজকে শুরু করলাম চেষ্টা, হয়তো 2-3 মাসের মধ্যে আমি একটা পজিটিভ কিছু রেজাল্ট পেয়ে যাব, তারপরে 5-6 মাসের মধ্যে আমি বিদেশে চলে যাবো, বিষয়টা সেটা না। এই জন্য তোমার একটা ধরে থাকতে হয়। আমাদের স্যারেরা যিনারা বিদেশ থেকে পিএইচডি করছেন, ওনাদের সাথে ওনাদের গল্প শুনতে হয়। আমি যখন গল্প শুনতাম স্যারদের কাছ থেকে, আমাদের এন্টোমোলজি স্যার ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন স্যার, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডক্টর বিকাশ স্যার। তো ইনাদের কাছ থেকে গল্প শুনতাম যে ইনারা কি বিদেশে এসছেন। তো এই যখন গল্প শুনবে, ওনাদের কাছ থেকে তথ্যগুলো পাবে, তখন তোমার একটা আইডিয়া হবে যে আমি আমি কিভাবে যাব, আমি মেলটা এবার কিভাবে করব। তো এখন গুগলে কিন্তু আবার মেলের কন্টেন্ট গুলো সব দেয়া আছে, তুমি গুগলে সার্চ দাও যে মাস্টার্স এর জন্য একটা ইমেল ফরম্যাটটা বা কেমন হবে, তুমি সেটা কিন্তু গুগলে পাবে। তারপরেও আমাকে যদি পার্সোনালি কেউ ইনবক্স করে, মানে আমি মানে হাজী দানেশের আমার ছোট ভাই বোনদের মতো, মানে আমি নিজের মতো করে আমি দেখবো বিষয়টা, আমি চেষ্টা করবো তারা যেন বিদেশে আসে। এটা আমি করবো ইনশাআল্লাহ। অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছিলেন, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজাদ ভাই যেটা বললেন, উনি সর্বাত্মক হেল্প করবেন আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান। এবং আমরা আজকে আজাদ ভাইকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আসার জন্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ উনি ওনার ব্যস্ত সময় থেকে, এখন প্রায় দক্ষিণ কোরিয়াতে রাত 12টা বাজে, উনি এখনো জেগে রয়েছেন। তো এই যে উনি রাত জেগে আমাদেরকে সময় দিলেন, এর জন্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাই, সর্বশেষ আমাদের লাইভ প্রোগ্রামের টাইম শেষ হয়ে এসেছে, আমরা শেষ করবো। এখন সর্বশেষ জানতে চাই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে দুটি কথা। হ্যাঁ, এটা তো অনেক কথা, মানে শেষ কথা, অনেক কথা। তোমরা আচ্ছা। যারা ইউনিভার্সিটিতে আছো, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত, এই সময়টা খুব অল্প সময়, বেশি সময় না।
এই জন্য এই সময়ে তোমরা আহ, তোমাদের টার্গেট ঠিক করে ফেলবে। টার্গেট বলতে স্পেসিফিক টার্গেট না, যে আমি কোন দিকে যাব। আমি যেটা বলছিলাম, আমি যদি একটু ব্যাকে আসি, আমি 2002 সালে ইন্টারমিডিয়েট পাশ করি। ইন্টারমিডিয়েট পাশ করার পরে 2003 সালে আমি অ্যাডমিশন দিই, রাজশাহী ইউনিভার্সিটি দিই, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট টুয়েট বিভিন্ন জায়গা দিয়ে আমি দিই। এবং আমার মানে টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং সাইডে লেখাপড়া করা। যে আমি তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এগুলো আমি বেশি পড়েছি। প্রথমবার আমার চান্স হয়নি। তো চান্স যখন আমার হয়নি, তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার এখন কি করণীয়। আমি একটু চিন্তা করে দেখলাম যে না, এই 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 ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই লাইনে যাই হচ্ছে তোমার খুব ভালো স্টুডেন্ট, তা আমি ঠিক ওই মাপের না। তাহলে আমাকে কি করতে হবে? আমি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বাদ দিয়ে আমি বায়োলজিক্যাল সাইড, বায়োলজি এবং কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট আমি শুধু পড়বো, ম্যাথমেটিক্সও করবো না, ফিজিক্সও করবো না। এটা করে আমি তখন টার্গেট করলাম যে রাজশাহী ইউনিভার্সিটি যে কোনো বায়োলজিক্যাল সাবজেক্ট আমি পড়বো। ফর এক্সাম্পল জুওলজি হতে পারে, বোটানি, ফিশারিজ ইত্যাদি এ ধরনের সাবজেক্ট। তো তখন থেকে আমি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়া বাদ দিয়ে শুধু এই সাইডে চলে আসলাম। তো আমার যেটা শেষ কথা, যে যারা তোমার থার্ড ইয়ার, বিশেষ করে ইউনিভার্সিটি থার্ড ইয়ারে এবং ফাইনাল ইয়ারে, আমি এখন জানি যে বাংলাদেশে এখন বিসিএস এর একটা জোয়ার আছে, সবাই বিসিএস ক্যাডার হতে চায়। আমারও ইচ্ছা ছিল যে আমি বিসিএস অফিসার হব, হ্যাঁ। কিন্তু এটা অনেক কম্পিটিটিভ, আমাদের যত গ্রাজুয়েট বের হয় প্রতি বছর। তো আমি যদি চোখ কান বন্ধ করে হয়তো দেখা যাচ্ছে যে ক্লাসে সবাই বিসিএস পড়ছে, আমিও পড়বো, এইটা করে বিসিএস শুরু করলে কিন্তু হবে না। মানে তোমার দেখতে হবে যে আসলে আমি পারবো কিনা এই লাইনে। হয়তো ক্লাসের একটা শ্রেণী আছে তারা বিসিএস এর জন্য পড়বে, এবং তারা বিসিএস চাকরি পাবে। কিছু আছে যে মনে করো যে কারো দেখে দেখে কপি করে, হ্যাঁ, যে ও যদি এটা করে আমিও করবো ইত্যাদি। এটা না, ভেরি স্পেসিফিক, যে আমি বিসিএস এর জন্য পড়বো। তখন মনে করো তুমি সেই ফার্স্ট ইয়ার বলো বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে বলো, মাথার মধ্যে একটা আইডিয়া থাকবে তোমার যে আমি বিসিএস এর লাইনে যাব। তুমি তোমার যে ডেইলি ক্লাসের যে পড়া আছে সেটাও পড়বে, এবং তোমার ধ্যান জ্ঞান থাকবে ওই লাইনে। তুমি ডেইলি 2-1 ঘন্টা সময় বের করে তুমি সেটা করতে পারো, একটা বিষয়। আরেকটা বিষয় থাকে যে না, অনেকের কিন্তু স্বপ্ন থাকে বিদেশে যাব। আমার যেমন ছিল, কোনো যখন আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে আসি, আমার স্বপ্ন ছিল বিদেশে যাব। কোনো বিসিএস বলো, কিংবা কোনো ব্যাংক বলো, কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা হওয়া, সেরকম কোনো ইচ্ছে ছিল না। তো বিদেশে আসবো এরকম একটা প্ল্যান নিয়ে আমি কিন্তু তখন আগাইছি। তো সেক্ষেত্রে যারা বিদেশে আসতে চাও, বিশেষ করে আহ, এখন থেকেই 1 নম্বর কথা হচ্ছে যে স্ব ডিপার্টমেন্টের স্যারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা। হ্যাঁ, এগ্রিকালচার, তোমার ফিশারিজ, তোমার ফুড সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই ডিপার্টমেন্টের স্যারদের সাথে সম্পর্ক, কারণ ওনারা তোমাদের একটু মানে একটা ধারণা দিবে রিসার্চ সম্পর্কে। এবং যেহেতু আমাদের এসব ডিসিপ্লিনের বেশিরভাগ স্যারেরা পিএইচডি করা, তো ওনারা বলবেন যে কিভাবে বিদেশে যাওয়া যায়। সবটা ওখান থেকেই তোমার পাক্কা হবে ওখান থেকে। আবার কিছু আছে যে না, আমি বিদেশে যাব না, মোটেই যাব না। কিছু আমাদের বন্ধু ছিল, তাদের প্ল্যান ছিল বিদেশে সে যাবেই না, সে দেশে চাকরি করবে। তো এই জন্য যারা তোমার দেশে চাকরি করতে চাও, মাথার মধ্যে ওই একটা প্ল্যান থাকবে যে না, আমি বিদেশে যাব না, তাহলে এই এই সাইডটা টোটালি বাদ। আমি দেশের চাকরির জন্য যে একটা মাইন্ডসেট করা, মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট, এই একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, তোমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে উপভোগ করো। তোমরা যে মানে উপভোগ করা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে পড়াশোনা বাদ দিয়ে শুধু হই হুল্লোড়, হ্যাঁ, চেঁচামেচি, চিৎকার, এটা না। তোমরা দেখো যে তোমাদের এই 4 বছরের লাইফটা কিন্তু পরবর্তী তোমার এই 40 বছরের একটা খোরাক। হ্যাঁ, আমি যখন মাঝে মাঝে ডি বক্সে বসতাম, আমার বন্ধুরা বসতো ওখানে, তো ডি বক্সে হঠাৎ আমি বসে আছি, মানে বসে আছি, হঠাৎ মাথার মধ্যে আসলো যে না, আমার তো ডি বক্সে বসে থাকলে চলবে না। আমি তখন ওখান থেকে আমার বন্ধুদের সে মহল থেকে আমি উঠে চলে গেছি আমার আমি হলে চলে গেছি। হলে যে আমি মানে চিন্তা করছি, আমি আবার যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন তো মোবাইল ছিল না যে আমি ফেসবুকে ঢুকবো বা আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি সময় পার করবো। তখন আমি
মনে করো লাইভ বন্ধ করে দিয়ে আমি চুপ করে বসে চিন্তা করতাম যে আমি কি করবো জীবনে, আমাকে তো কিছু একটা করতে হবে। তো মানে এটা এখন বুঝি এটা ছিল একটা ওয়ান টাইপ অফ মেডিটেশন। হ্যাঁ, একটু চিন্তা করা। একেবারে যখন তুমি মানে 24টা ঘন্টায় বন্ধু বান্ধব নিয়ে যখন তুমি হই হুল্লোড় করবে, তখন তোমার নিজের সম্পর্কে চিন্তা করার সময় পাবে না। এজন্য তোমার নিজের সম্পর্কে চিন্তা করার জন্য, যে তোমার বাবা মা তোমাকে এখানে পাঠাইছে লেখাপড়া করার জন্য, এবং তোমাকে এই 4 বছরে মধ্যেই এর মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং এটার উপরে ডিপেন্ড করবে পরবর্তীতে তুমি কোথায় যাবে, কোথায় পৌঁছাবে। এই জন্য একটু এটা ওয়ান টাইপ অফ মেডিটেশন। হ্যাঁ, যে একটু চিন্তা করবে যে আমি সবসময় হই হুল্লোড় করলে চলবে না, ক্যাম্পাসটাকে এনজয় করবে। কারণ আমরা তো আসলে মিস করি যে তোমরা বিকেলে মনে করো যে এই বিলাল হোটেল ছিল, সেখানে মানে চা খেয়েছি, এখানে সেখানে ঘুরেছি ইত্যাদি। এখন তো ক্যাম্পাসটা আরো অনেক ভালো হয়েছে। তো লাইফটা একটু কালারফুল করতে এবং সেই সাথে একটা টার্গেট করতে, যে আমি কি বিসিএস দিব, আমি কি বিদেশে যাব, কিংবা আমি কি দেশে ওটা মানে চাকরি করব, কোনো বেসরকারি বলি বা সরকারি প্রতিষ্ঠান যেখানেই বলি। সর্বোপরি মানে স্যারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবে। তখন দেখবে স্যাররা তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দিবে যে তুমি কি করবে। স্যাররা বলে দিবে তোমাকে যে তুমি কি করবে, কোনটা করলে তোমার জন্য ভালো হবে। এটা আমি মনে করি ইম্পর্টেন্ট আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক চমৎকার প্রাণবন্ত আলোচনা ছিল আজকের। অসংখ্য ধন্যবাদ আবারও। আমরা আসলে আর কোনো প্রশ্ন নিব না, কিন্তু কমেন্ট বক্সে আপনাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, আমরা সেগুলো একটু পড়বো, পড়েই আজকের লাইভ আলাপনটা শেষ করে দিব। আমরা একটু কমেন্ট গুলো পড়তে চাই। হাবিবুন নাহার আখি লিখেছেন, আসসালামু আলাইকুম মামা, উই লাভ ইউ অ্যান্ড প্রাউড অফ ইউ। এরপর মোহাম্মদ মুহিবুদ্দিন ইসলাম লিখেছেন থ্যাঙ্কস। এরপর সুমাইয়া ইসলাম শাম লিখেছেন, মুন্নির সাজেশনে আসলাম, লাইভটা খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইন্সপায়ারিং অ্যান্ড হেল্পিং আস বাই গিভিং ইউর প্রেশাস টাইমস। এরপর মোহাম্মদ মামুন রাশিদ লিখেছেন, মামাকে অনেকদিন পর দেখে ভালো লাগলো। এরপর হাসিফ আল সাবা লিখেছেন মামা। এরপর নূর ইসলাম সুমাইয়া লিখেছেন, পিকুল কেমন আছিস। এরপর মুনাইম আজাদ লিখেছেন, অনেক চমৎকার আলোচনা করার জন্য ধন্যবাদ। যাই হোক, ভাই আপনাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। আপনারা যারা দেখছিলেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের আজকের লাইভ আলাপনটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আজকে যিনি আমাদের সম্মানিত অতিথি ছিলেন, আমাদের সাথে অত্যন্ত চমৎকার আলোচনা করলেন, আমরা অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে, এবং অনেক আশাবাদী হলাম। উনি আমাদের বেশ কিছু, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজাদ ভাই যেটা বললেন, তাদের উনি সর্বাত্মক হেল্প করবেন। ইভেন যদি ইমেইল অ্যাড্রেসও কারো না থাকে, উনি সেটিও খুলে দিয়ে এরপরও উনি হেল্প করতে চেয়েছেন। তো এই ব্যাপারটি আমার খুব বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজাদ ভাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের লাইভ আলাপনটি এখানে শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।